না হলে তিনি পরবর্তীকালে বিপদে পড়বেন। একটাই লাইফ, সেই লাইফটাতে স্ট্রাগলই করে যাব না কিছুদিন কিছু এনজয় করব। এবং কোনো ফ্যামিলি তো পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আলোচনা হয় না কিন্তু টাকা পয়সা নিয়ে, বরং যদি কেউ করেও ফেলে তাহলে বলা হয় বড্ড পাকা। তাহলে এবার সে শিখবে কোত্থেকে? তাহলে ডিগ্রি ফিগ্রি ওসব ছাড়ুন, মেন যেটা তো হচ্ছে হাউ টু আর্ন মানি। ঠিক ঠিক, এলটাকে রিপ্লেস করতে হবে না, শুধু একাডেমিক এল নয়, কিন্তু এর মধ্যে অনেক ফাইন্যান্সিয়াল এডুকেশন থাকতে হবে। এই পাহাড় থেকে নদী যেমন ফ্লো করে না, যখন ফ্লো করে আসছে সে কিন্তু হু হু করে আসছে, ওই জন্য লিকুইড বলা হয় মানিকে। এসে সে যদি তাকে কোথাও বাধা নেওয়া দেওয়া হয় সে কোথায় চলে যাবে? একদম সমুদ্রে। আমি শর্টে বলছি, এরপর তাকে শিখতে হবে হাউ টু স্পেন্ড মানি। তার ড্যাম্পে তো জলটা জমাতে হবে আমাকে। 30-35 বছরের মধ্যে আজকে ধরুন বেশিরভাগ মানুষকে আমরা দেখি যে তিনি অলরেডি লোনে ট্র্যাপড হয়ে গেছেন। এরপর শিখতে হবে হাউ টু ইনভেস্ট মানি। মানির একটা নেচার আছে, মানি কিন্তু সবারই কাছে থাকে না। ওই জন্য বাংলায় একটা কথা আছে না, লক্ষ্মী খুব চঞ্চলা, হ্যাঁ, ওকে বেঁধে রাখতে হয়, ইত্যাদি ইত্যাদি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের পোস্ট ফলো পডকাস্ট, অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। বেশ কিছু এপিসোড আমি করছি, যে এপিসোডগুলো করছি এমন একটু মানুষের সঙ্গে যাদের জীবন থেকে আমাদের কিছু শেখার আছে, যাদের জীবন থেকে আমাদের কিছু দেওয়া আছে। আর তাছাড়াও আমার মনে হয় আমার এই এপিসোড যারা দেখে, ট্রাস্ট কানেকশন যারা দেখেন তারা জানেন আমি দুটো কথা বলি, একটা হলো স্প্রেড নলেজ, একটা হলো স্প্রেড পজিটিভিটি। সেই সমস্ত মানুষ যাদের জীবন থেকে, যাদের জীবন বাঁচার অভিজ্ঞতা থেকে আমরা পজিটিভিটি নিতে পারি, সেই সব মানুষ তো আসেনি। তার সঙ্গে এরকম কিছু মানুষও আসেন যারা একটি সম্পূর্ণ অন্য একটা দিক আমাদের কাছে তুলে ধরে। সেটা নলেজ হতে পারে, সেটা তার একেবারে ইয়াং পার্সপেক্টিভ হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে। আজকে এই এপিসোডে খুব একটা দরকারি জিনিস আছে। টাকা পয়সা থাকছে না এই কথাটা তো মোটামুটি আমরা সবাই বলি, আপনিও বলেন আমিও বলি। আজকে এই ভদ্রলোক যিনি আমাদের সঙ্গে আছেন, মিস্টার অশোক রায়, তিনি কিন্তু অনেক দিন ধরে এই কাজটাই করেন যে টাকা পয়সা কি করে ম্যানেজ করা যায়, এবং সেটাতে তার একটা অথরিটি আছে। আমি দেখলাম, আমি ভাবলাম যে তার মতো একটা মানুষের কাছ থেকে পার্সোনাল ফিনান্স নিয়ে একটা পডকাস্ট করলে বহু মানুষের কাজে লাগতে পারে। সো আজকের এপিসোডে আমার সঙ্গে আছেন মিস্টার অশোক রায়। Sit back, relax, and enjoy the podcast. সো আজকে আমাদের সঙ্গে আছেন অশোক রয়। তিনি এমন একটা বিষয় নিয়ে কাজ করেন যে বিষয়টা সম্পর্কে আপনাদের একটু আগেই বললাম। তো আজকে বেসিক্যালি আমাদের জানার যেটা ইচ্ছা সেটা হলো, আমার বেসিক্যালি জানার যেটা ইচ্ছা যে এই যে টাকা পয়সা ম্যানেজ করতে গিয়ে আমাদের এত সমস্যা জীবনে, এই সমস্যাটার সমাধান কি করে করা যায়, এবং এই সমস্যাটার সমাধান কোথায় কোথায় আটকে গেছে, মানে কি কি আমরা বুঝতে পারছি না। তো আপনাকে প্রথমত ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। কেমন আছেন বলুন? আমি ভালো আছি, থ্যাংক ইউ আপনাকেও। আপনার পডকাস্ট আমি অনেক দেখেছি, আজকে যে আপনারা ইনভাইট করে নিয়ে এসছেন তার জন্য থ্যাংক ইউ। বেশ, আপনাকে অনেক অনেক আমন্ত্রণ। প্রথম যে বিষয়টা জানতে চাই সেটা হলো এই যে ফিনান্সিয়াল এডুকেশন, এই বিষয়টাকে আমার মনে হয় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না এই মুহূর্তে ভারতবর্ষে, বা যদি আমি স্পেসিফিক্যালি পশ্চিমবঙ্গের কথাই বলি। আপনার এই বিষয়ে কি মত, যে ফিনান্সিয়াল এডুকেশন এই মুহূর্তে কি অবস্থায় আছে বাংলায়? দেখুন, ফিনান্স কথাটা না খুব জেনেরিক কথা হয়ে যাবে, অনেক বড় ফিনান্স বলতে। ফিনান্সের আমি অত ডিটেলে যাচ্ছি না, অত বড় জায়গাটাতে। তা আমরা যেটাতে কাজ করি দ্যাট ইজ পার্সোনাল ফাইন্যান্স, মানে একজন পার্সন তিনি ইনকাম করছেন, এবার তার একটা খরচ আছে, তার একটা ফাইন্যান্সিয়াল ভবিষ্যৎ আছে, তার কিছু গোল আছে, তাহলে তাকে সেগুলোকে ফুলফিল করতে হবে, না হলে তিনি পরবর্তীকালে বিপদে পড়বেন। একটাই লাইফ, সেই লাইফটাতে স্ট্রাগলই করে যাব না কিছুদিন কিছু এনজয় করব। তো এই পার্সোনাল ফাইন্যান্সে এডুকেশন যে ব্যাপারটা বললেন, পার্সোনাল ফাইন্যান্সে দেখুন আমাদের তো কোনো সিলেবাসে তো পার্সোনাল ফাইন্যান্সের কোনো এডুকেশন দেওয়া হয় না, কোনো কলেজ ইউনিভার্সিটি কোথাও না। যার ফলে কি হয়, এবং কোনো ফ্যামিলি তো পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আলোচনা হয় না কিন্তু টাকা পয়সা নিয়ে, বরং যদি কেউ করেও ফেলে তাহলে বলা হয় বড্ড পাকা, এই বয়সী এইসব, এখন তুমি পড়াশোনা করো।
তাই না? এবং বাঙালি মধ্যবিত্ত ঘরে আমি তো দেখেছি যে এটা কোনো মতেই অ্যালাউই করা হয় না। তাহলে এবার সে শিখবে কোত্থেকে? তাহলে দেখুন বাকি জিনিস আমরা কি করে শিখি। ধরুন ফাইন্যান্সের ক্ষেত্রে কেউ একটা জমি কিনে সে বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছে, আমি শুনলাম জানলাম, তা এখান থেকে একটা কপি হয়ে যেতে পারে যে ও আচ্ছা ধনতেরাসের সময়তে সোনা কিনতে যাচ্ছে, রূপো কিনতে যাচ্ছে, আরে বাণিজ্যবাবু কোথায় গিয়েছিলেন না, এই জানেন তো এই ধনতেরাসের দিনে যেতে, এই যে দেখুন ও কপি করে নিল। বাজার থেকে কেউ ইলিশ মাছ নিয়ে আসছে কিনে, তার মানে এইগুলো চট করে কপি করা যায়, যেটা আমরা দেখি। কিন্তু আপনি ব্যাংকে টাকা রাখলেন কি কোথাও একটা টাকা পয়সা রাখলেন, রেখে কি কারোর সঙ্গে প্ল্যান করে আপনি সব জমাচ্ছেন, কেউ কিন্তু কাউকে বলে না। ঠিক, যার ফলে এটা কপি করা যায় না, কারণ প্রত্যেকের ব্যাপারটা পার্সোনাল। বরং বলতে বারণ করা হয় যে আমরা এত মানুষের পোর্টফোলিও নিয়ে করি না, বলে যে দেখুন এটা যেন কারোর কাছে বলবে, এটা তো প্রফেশনাল এথিক্স এনিওয়ে, কিন্তু তিনি বলেন, তাহলে সে শিখবে কোত্থেকে? তো এইখানে আমি জাস্ট ছোট্ট করে 2-3টে জিনিস বলছি। পার্সোনাল ফাইন্যান্সে প্রথম জিনিস জানা দরকার, যখন মানুষ সে ইনকাম স্টার্ট করছে, দেখুন একজনকে ইনকাম স্টার্ট করানোর জন্য আমরা কি করাচ্ছি, তাকে ভালো এডুকেশন দিচ্ছি, ভালো স্কুলে ভর্তি করছি, ভালো করে পড়াশোনা শেখাচ্ছি, তার কারণ সে যেন হাউ টু আর্ন মানি শিখতে পারে। ডিগ্রি ফিগ্রি ওসব ছাড়ুন, মেন যেটা তো হচ্ছে হাউ টু আর্ন মানি। ঠিক আমাকে রোজগার করতে হবে বেশি আজকের যুগে। তো এইবার ঠিক আছে, সে একটা টাইমের পর আর্নিং শুরু করলো, তাহলে তার দেখুন সে লার্নিং যতটা করেছে, হ্যাঁ, তার ওপরেই শুরু হলো কিন্তু তার আর্নিং। একটা এলকে রিপ্লেস করবে ই, নয় কি? তো এই এলটা কোন এলটাকে রিপ্লেস করতে হবে না, শুধু একাডেমিক এল নয়, কিন্তু এর মধ্যে অনেক ফাইন্যান্সিয়াল এডুকেশন থাকতে হবে, তাহলে ওই আর্নিংটা আসবে, কিন্তু স্কিলটাকে ডেভেলপ করতে হবে। তো এবারে ঠিক আছে, এটা তো তার নিজের ব্যাপার, এটা তো আমাদের কাজ নয় তাকে ওই আর্নিংটাকে বাড়িয়ে দেওয়া, এটা তো পার্সোনাল, তার লাইফের পার্সোনাল জায়গা। হ্যাঁ, সে নিজের মতো করে একটা এডুকেশন পেলো, তারপর যেমন ধরুন আপনি বলছি, আপনি যখন ধরুন নার্সারি স্টেজে বা ওই ইনফ্যান্ট স্টেজে পড়াশোনা করতেন, আপনার চারপাশে যে বন্ধু বান্ধবরা বসে থাকতো, খুব বন্ধু ছিল তারা, তাদের কথা একবার চোখ বুঝে মুখটা ভাবুন, তাহলে ভাবলে দেখতে পাবেন যে হয়তো আপনার অনেক বন্ধু বান্ধব হয়তো আপনার থেকে বেশি রোজগার করছে এখন, অনেকে আপনার মতন করছে, অনেকে আবার তার থেকেও খারাপ করছে। তাহলে একই তো সিলেবাস ছিল, একই তো স্কুল ছিল, একই কোশ্চেন ছিল, একই টিচার ইভ্যালুয়েশন করেছিল, তাহলে ডিফারেন্ট হলো কেন? বুঝতে পেরেছেন কথাটা কি? তার মানে ফাইন্যান্স আর্নিংয়ের এডুকেশনটা আবার ডিফারেন্ট। তবে ওটা তো হলো, তারপরে কি শিখতে হবে? তারপরে শিখতে হবে হাউ টু সেভ মানি। আমি তো আর্নিং করছি, ধরুন আর্নিং কিছুটা কীরকম জানেন তো, এক্সাম্পল দিয়ে যদি বলি, আর্নিং কিছুটা হচ্ছে এই পাহাড় থেকে নদী যেমন ফ্লো করে না, যখন ফ্লো করে আসছে সে কিন্তু হু হু করে আসছে, ওই জন্য লিকুইড বলা হয় মানিকে। এসে সে যদি তাকে কোথাও বাধা নেওয়া দেওয়া হয়, সে কোথায় চলে যাবে? একদম সমুদ্রে, ঠিক না? তেমনি আর্নিং মানুষ যখন পরে বুঝলো যে আরে এই জলগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, আবার আমার গ্রীষ্মকালে আমি তো পাচ্ছি না, তখন মানুষ বুদ্ধি খাটিয়ে ড্যাম বানিয়ে সেই নদীর জলটাকে আটকে দিয়ে জ্যাম্পে ঢুকিয়ে রাখলো, দিয়ে যখন গ্রীষ্মকালে থাকে না ইউজ করলো। সেম, আমি তো আর্নিং করছি, চিরকাল তো আমার আর্নিং থাকবে না, তা তখন কি হবে? তাহলে আমাকে কিছু সেভ করতে হবে, তাহলে তার জন্য তার এডুকেশন দরকার, তাকে বাজেটিং করা শিখতে হবে, সব টাকাটাই খরচ করব তা নয়, তাহলে কিভাবে করব সেটাও একটা এডুকেশনের দরকার রয়েছে। তাহলে হাউ টু সেভ মানি তাকে একটা শিখতে হবে। কোথায় শিখবে সে? এখন তো পর্যন্ত কিছু বেরোয়নি, MBA পড়ছে ফাইন্যান্সে, সেখানেও তো নেই এইটা, সেটা তো বড় ফিনান্স, একদম ঠিক ওভারঅল। এরপর সেভ তো করলো, আমি শর্টে বলছি, এরপর তাকে শিখতে হবে হাউ টু স্পেন্ড মানি। আমি স্পেন্ডিং কি করে করবো? আরে এটা আবার শিখতে হয় নাকি? এ তো টাকা এলে দু হাতে উড়িয়ে দিতে পারি, আরে ওইটাই তো শিখতে হবে যে আমি দু হাতে ওড়াবো না, তাই নাই কি? তো না, কারণ আমারও তো একটা দিন আসবে যেদিন আজকের খরচ মেটাতে গিয়ে যদি আমি সব টাকাটা নষ্ট করে ফেলি, কালকের খরচ যেটা আমার আসবে, আমার ছেলের জন্য এডুকেশন, আমার একটা বাড়ি করতে হবে, আমাকে একটা গাড়ি কিনতে হবে, আমাকে রিটায়ার হয়ে যাবে, একদিন আমার ইনকাম থাকবে না, সেই খরচটা মেটানোর জন্য কোথা থেকে আসবে? তার ড্যাম্পে তো জলটা জমাতে হবে আমাকে। তাহলে হাউ টু স্পেন্ড মানি শেখার দরকার আছে। দেখুন অনেকজন এই জায়গাটাতে গন্ডগোল করে ফেলে, দিয়ে বলে আমি তো লোনে জড়িয়ে যাচ্ছি। 30-35 বছরের মধ্যে আজকে ধরুন বেশিরভাগ মানুষকে আমরা দেখি যে তিনি অলরেডি লোনে ট্র্যাপড হয়ে গেছেন। ঠিক,
এবার অল্প বয়সও ছেলে মেয়েরা ঢুকছে, ঢোকার পর সে বলছে আঙ্কেল আমার তো মাসের 4 তারিখের মধ্যে ব্যাংক থেকে বলছে মিনিমাম ব্যালেন্স মেনটেন করো। এটা তো হচ্ছে ইএমআই এর জন্য, মানে এত ইজি অ্যাভেলেবল ইএমআই এর জন্য, ইজি মানি বার করে দেওয়া যাচ্ছে সেই জন্য। এবার হাউ টু স্পেন্ড মানি হলো, হাউ টু সেভ মানি শেখা হলো, এরপর শিখতে হবে হাউ টু ইনভেস্ট মানি। যে আমি ইনভেস্ট করব কি করে, কোথায় ইনভেস্ট করব, আমার ইনকামের কত পার্সেন্ট আমি সেভ করব, কত পার্সেন্ট আমি ইনভেস্ট করব। এই যে তো সেভিংস, ডিপোজিট, ইনভেস্টমেন্ট এগুলো আবার আলাদা। হ্যাঁ অবশ্যই, মানে সেভ করা আর ইনভেস্ট করা তো আলাদাই জিনিস, আলাদা। ডিপোজিটও আলাদা। ডিপোজিট, হ্যাঁ মানে ধরুন আপনাকে বললাম, আমি খুব লেম্যান ল্যাঙ্গুয়েজে বলছি, কিন্তু মানে আপনার ভিউয়াররা যদি ভাবে কি বলছে, না আমি লেম্যান ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করছি। আমি যদি বুঝে যাই তাহলে আমার ভিউয়াররা সবাই বুঝবে আশা করি। হ্যাঁ ধরুন আপনাকে আমি বললাম যে আমার খুব জল তেষ্টা পেয়েছে, এত দূর থেকে এসেছি, একটু জল দিইনি, তাহলে আমি কি করবেন, একটা গ্লাসে করে জল দেবেন, তাই তো? তাহলে এই যে গ্লাসের জলটা আমি খেয়ে নিলাম মানে আমার রিকোয়ারমেন্টে মিটে গেল। তার মানে সেভিংসে আমি সেই টাকাটাই রাখবো যে টাকাটা আমার ইমিডিয়েট রিকোয়ারমেন্টের জন্য লাগবে, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস মধ্যে লাগবে। তাহলে এই টাকাটাকে আমাকে রাখা উচিত সেভিংসে। কারণ আমি যদি সব টাকা রাখি তাহলে কী হবে, মানির একটা নেচার আছে, মানি কিন্তু সবারই কাছে থাকে না। ওই জন্য বাংলায় একটা কথা আছে না, লক্ষ্মী খুব চঞ্চলা, হ্যাঁ ওকে বেঁধে রাখতে হয় ইত্যাদি ইত্যাদি। তো আপনি যদি সব দেখবেন, অনেক মানুষ আছে যারা কিছুতেই খরচ কন্ট্রোল করতে পারছে না, তাদের একটা সিমটমস দেখতে পাবেন, তাদের সেভিংস অ্যাকাউন্টে সব পড়ে থাকে। তখন তারা মানিকে মানি চোখের মধ্যে থাকলেই, চোখের আড়ালে যদি না নিয়ে যেতে পারা যায় বেরিয়ে যাবে। আচ্ছা, প্লাস এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ প্লাস এখন তো ইউপিআই সব অনলাইনে। দেখুন আজকে ধরুন মধ্যবিত্ত বাঙালির ক্ষেত্রে আমি বলছি, তো আগে লোকে বলতো না থুতু দিয়ে টাকা গুনে দিয়েছি কিন্তু আমি বুঝে নেবো, এরকম কথা ছিল না। তার মানেটা কি, যে টাকা গুনে গুনে যদি দেয়া হয় না, একটা পেন থাকে ভেতরে, বাবার এতগুলো টাকা দিয়ে দিলাম, কিন্তু আজকে দেখুন একটা ক্লিক করে দিলাম বেরিয়ে গেল। এবং এগুলো খুব ইজি হয়ে গেছে, যার ফলে স্পেন্ডিং বেড়ে যাচ্ছে। যে কারণে আমি বলতে চাইছিলাম, তাহলে প্রথম হচ্ছে সেভিংস। এবার ডিপোজিটটা কি, ওই জলের এক্সাম্পলটাই যদি বলি, এবার আমি বললাম অর্ণবদা একটা কাজ করলে হয়, আমি তো আজকে অনেকক্ষণ বেরিয়েছি, বাড়ি যেতে আমার দেরি হবে, অফিসে ফিরতে দেরি হবে, তো আমার কিছু ব্যবস্থা করে দিন না, জলের বোতল একটা দিয়ে দিন। তো আপনি দিয়ে দিলেন আমাকে একটা ওয়াটার বটল, তাহলে ওটা কি আমার সারাদিন চলবে? তাহলে কি হলো, ইমিডিয়েটের জন্য আমি গ্লাসে জল দিয়েছিলেন, এবার হচ্ছে আমার কিছু টাইম চলার জন্য, তখন ওইটা হলো ডিপোজিট। মানে আমার 1 মাস 2 মাসের ব্যাপার নয়, 6 মাস পরে লাগবে টাকাটা, 1 বছর পরে লাগবে টাকাটা, 3 বছর পরে লাগাটা। সেটাকে যদি আমি সেভিংসে রেখে দিই, সেভিংসের ইন্টারেস্ট 2.75, তাহলে ইনফ্লেশন তার থেকে বেশি, জিনিসের দাম তো তার থেকে বেশি বাড়ছে, তাহলে আমি টাকাটাকে খইয়ে ফেলছি। কিন্তু আমি আমার নিজের টাইম বাড়িকে না দিয়ে, ফ্যামিলিকে না দিয়ে আমি ইনকামটা করে আনছি, দিয়ে আমি টাকাটাকে ইরোড করে দিচ্ছি কি জানি না বলে। তাহলে আমি যদি ওটাকে আলাদা বাস্কেটে রেখে দিই, দেখুন আপনার এই ফ্ল্যাটের মধ্যে বা যে কারোর বাড়িতে একটা ঘর থাকে, শোবার ঘর আলাদা, কিচেন আলাদা, ঠাকুর ঘর আলাদা, ওয়াশরুম আলাদা, এভরিথিং, বসার ঘর আলাদা। তাহলে মানি কেন এক জায়গায় থাকবে, একটাই সেভিংস অ্যাকাউন্টে কেন থাকবে? তাহলে আমার যদি 2 বছর পরে লাগে সেটার জন্য আলাদা, সেইটাকে বলে ডিপোজিট। বেশ। আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এবার ধরুন জলই এক্সাম্পল, তো আপনি কি করলেন, যে ছাদে একটা বড় ট্যাঙ্ক বানিয়ে নিলেন, দিয়ে পাইপ লাগিয়ে দিলেন, দিয়ে কল খুলছেন আর জল পাচ্ছেন, তাই নাকি? তাহলে ওইটা হলো ইনভেস্টমেন্ট। মানে আমি আজকে জমাবো, তারপর একদিন যখন আমার যা লাগবে আমি ওরকম খুললি প্যাসিভলি আমার ইনকাম একটা সোর্স ক্রিয়েট হয়ে যেতে পারে, এটা হলো একটা ইনভেস্টমেন্ট। এইটা একটা ফাইন্যান্সিয়াল এডুকেশন এইভাবে করা যাওয়া দরকার। এইখানে কিন্তু শেষ না, আর একটা জিনিস জানা দরকার, হাউ টু কনজিউম মানি। হাউ টু কনজিউম মানি মানে অনেকজন জানে না। মানে কি হলো, দেখুন আপনি এরম লোক দেখেছেন তো, আমরা বলি যে হার কিপটে লোক, সব সারাদিন টিপে মানে চালিয়ে গেল, দেখো ওর ছেলে সব ভোগ করছে, নাতি ভোগ করবে। জেনারেলি দেখবেন একটা জেনারেশন কামায়, আর একটা জেনারেশন সেটাকে বাড়ায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, সব নয়, তারপরের জেনারেশন নষ্ট করে দেয়। তো কনজিউম করাটাও শিখতে হয়, যে আমি কত সব জমিয়ে রাখা নয়। একদিন দেখা গেল আমার ওই বলে না যে দাঁত পড়ে গেলে কি খাবে নাকি, কি হচ্ছে জমিয়ে, এসব বলে। তো কনজিউম করাটাও শিখতে হয়, আমি সেখান থেকে কিভাবে নেবো, আমি পরে ওটায় আসবো, যে হাউ টু কনজিউম মানিটাও জানতে হয়। তো এগুলো সবকটাই কিন্তু সায়েন্স, আর সবগুলোর মধ্যেই কিন্তু এডুকেশন আছে। বেশ, তাহলে আমরা প্রথম যেটা পেলাম সেটা হলো টাকা ইনকাম করা শুরু হলো,
ইনকাম করা শুরু হওয়ার পরে বুঝতে হবে একটা হলো একটা হলো স্পেন্ডিং, তারপর সেভিং, তারপর ইনভেস্টমেন্ট, ডিপোজিট, ইনভেস্টমেন্ট, এবং তারপরে হাউ টু কনজিউম মানি। বাবা, এমনিতেই এতটুকুতেই আমার মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু ঘটনা হলো যে এই পুরো ব্যাপারটাকে যদি ধরুন আমি আমার এক্সাম্পল দিই, আমার প্রথম কথা হলো স্পেন্ড ছাড়া বাকি জিনিসে আমার বুৎপত্তি একটু কম, মানে আমি ওইটা বেশিরভাগ মানুষেরই বোধ হয় তাই, শুধু স্পেন্ডই করে যাচ্ছি, মানে কিছুতেই কিছু ওই লক্ষ্যে চঞ্চল, মানে বেশি চঞ্চল হয়ে যাচ্ছে। এবার ঘটনা হলো আমি যদি পার্সোনালি জিজ্ঞেস করি যে আমার আজকে ধরুন একটা অ্যামাউন্ট অফ ইনকাম আছে, এই অ্যামাউন্ট অফ ইনকাম থেকে আমি কিভাবে কীরকমভাবে, ধরুন এক্স অ্যামাউন্ট অফ ইনকাম, এইটার থেকে আমি কিভাবে ডিসাইড করব যে আমাকে ঠিক কি খাতে কি টাকা কিভাবে অ্যালট করতে হবে। তাহলে আপনি টাকাটা অ্যালট করার কথা ভাবছেন কেন খরচ না করে? ফার্স্ট কোশ্চেন হচ্ছে আপনি ওটা ভাবছেন কেন? ভাবছি হলো কারণ ভবিষ্যতের জন্য। ভবিষ্যতের কিসের জন্য? আচ্ছা, ভবিষ্যতে ধরুন একটা বাড়ি কেনা, একটা গাড়ি কেনা, বা একটা অ্যাসেট করা, বা কোথাও ঘুরতে যাওয়া, বা ধরুন একটা ইউরোপ ট্যুর। একদম ঠিক, বেড়াতে যাওয়ার জন্য, বাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য, এরকম কিছু ফাইন্যান্সিয়াল গোল আপনি বলেছেন বা রিকোয়ারমেন্ট বলেছেন। ঠিক। তো আমি আপনার ভিউয়ারদের জন্য বলছি, ফার্স্ট না, আপনার একটা টাকাও যদি বাঁচে, প্রথম হচ্ছে টাকাকে আপনি কি করে সেফ অ্যান্ড সিকিউর রাখবেন। একটা টাকাও যদি বাঁচে, সেটাকে যদি আপনি এরকম ভবিষ্যতের জন্য রাখতে চান, 3টে কোশ্চেন করুন। একটা হচ্ছে মানি ইজ ফর হোয়াট, কী জন্য আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি বললেন এর জন্য লাগবে। তারপরেই আমার কোশ্চেন থাকবে মানি ইজ ফর হুম, মানি কার জন্য লাগবে। বলতে পারে আমার ছেলের এডুকেশনের জন্য লাগবে, না আমার রিটায়ারমেন্টের জন্য লাগবে, হতে পারে আমার ফ্যামিলির জন্য একটা বাড়ি কিনতে হবে। মানি ইজ ফর হুম। তারপরের কোশ্চেনটা হচ্ছে মানি ইজ ফর হোয়েন, আমার কখন লাগবে। এই 3টে জিনিস আপনি যদি বলতে পারেন, তাহলে আমরা যারা এই অ্যাডভাইস দিয়ে আপনাকে জিনিসটা করে দিতে, তখন আমি তার আবার অনেক প্রসেস আছে, সেটাও আপনাকে পরে বলছি, যে সেই অনুযায়ী আপনাকে তখন বলতে পারবো আপনার ইনকামের এতটা রাখুন এখানে, এতটা রাখুন এখানে, এতটা রাখুন এখানে, এইভাবে করা যেতে পারে। কারণ বিভিন্ন ওয়েতে বিভিন্ন জন ভাবেন, সেইভাবে করা যেতে পারে। আচ্ছা, গোল, এই 3টে প্রশ্ন খুব জরুরি। একটা প্রথম কথা তো একটা গোল থাকতে হবে যে আমি কেন সেভ করছি। কেন থাকতে হবে না? আপনি বলুন, আপনি রাস্তায় বেরোলেন, গাড়ি দেখলো আর চেপে পড়েন কি? না, তো কোথাও তো যাবেন বলে ঠিক করেছে, ডেস্টিনেশনটা যদি না জানা যায়, একটা ফুটবল ম্যাচে গোল পোস্ট নেই, তাহলে কি খেলার রেজাল্ট হবে নাকি? তাই সারাদিন বলই পেটাপিটি হবে। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন, কারণ অনেককে, আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেককে দেখি টাকা জমাতে হবে ভাই, এটা বলে, এবং আমিও বলি এটা টাকা জমাতে হবে, বুঝলি, টাকা খরচা হয়ে যাচ্ছে, কিন্তু জমাতে কেউ পারে না। কিন্তু জমাতে কেউ পারে না। তার কারণ হলো সবচেয়ে আগে তো আমাদের মাথায় ক্লিয়ার গোল নেই, ক্লিয়ার এই জিনিসটা নেই যে আমি কেন জমাবো বা কারণটা কি, এইটাই। আচ্ছা, এটা একটা ভালো শিক্ষা পাওয়া গেল, আমার মনে হয় অনেকেই জানেন, তবু এটাকে এত সুন্দরভাবে স্ট্রাকচার্ড ওয়েতে পাওয়া গেল। আমার তো এই শিক্ষাটার খুব দরকার ছিল বলে মনে হলো। আচ্ছা, এবার এর পরে এই স্টেপগুলো ডিসাইড করা হয়। বেশ, আচ্ছা, এই কোথায় কোথায় কী রাখবো, এই সব কথাবার্তা হচ্ছে। আজকে ব্যাংকে আপনি সেভিংস অ্যাকাউন্টের কথা বললেন। আমরা জেনারেলি ছোটোবেলা থেকে যেসব সেভিংস, বা আমাদের আশেপাশের যারা খুব সেভিংসের মানুষ, তাদের কাছে কয়েকটা জিনিস শুনতাম। একটা হলো এনএসসি কেনা, একটা হলো কিষাণ বিকাশপত্র কেনা, তার আগে ইন্দিরা বিকাশপত্র, এইসব ছিল। এইসব তারা কিনতেন এবং জমাতেন, এবং রেগুলার একটা টাকা তারা ইনভেস্ট করতেন, প্লাস পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট। আচ্ছা, ফিক্সড ডিপোজিট, এই সমস্তর বাইরে আর তো কিছু ছিল না সেই সময়, কোনো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস ছিল না। এবার সেই সময় তারা ওই ইনভেস্টমেন্ট করেছেন, এবং করে তারা জমি ছিল, হ্যাঁ, সোনা ছিল, হ্যাঁ অবশ্যই ছিল, কিন্তু ডিরেক্ট এরকম ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ছিল না। আজকের দিনে তো ওভারঅল ব্যাংক এবং পোস্ট অফিসের ইন্টারেস্ট রেট, বা ইন্স্যুরেন্সে যেই অর্থে, যেমন অনেকে এলআইসি করতেন সেভিংস করার জন্য, আজকের দিনে তো ইন্টারেস্ট রেট অনেকটা কমে যাচ্ছে। তো আজকের দিনে মানুষ যদি সেভ করতে হয়, তাহলে মানুষ কি ভাববে সবচেয়ে আগে? যদি সেভিংস ইনভেস্টমেন্ট করতে হয়, তাহলে দেখুন ইন্টারেস্ট রেট কমেছে কেন, এটাও একটা বুঝে নেওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই। খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি, ইকোনমিক্সের অনেক জটিল কথাকে আমি সব বাদটা দিয়েই বলছি, লেম্যান ভাবে যদি বলা হয়। দেখুন, ইন্ডিয়াতে না
আমরা 1947-কে খুব ঘটা করে পালন করি, কিন্তু ফাইন্যান্সের দিক থেকে 1992 হচ্ছে একটা রিমার্কেবল ইয়ার। কারেক্ট, গ্লোবালাইজেশন। হ্যাঁ, ঠিক। তো তখন প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার নরসিংহ রাও, আর ডক্টর মনমোহন সিং ছিলেন ফিনান্স মিনিস্টার। হ্যাঁ, তা তখন তার আগে পর্যন্ত ইন্ডিয়ান ইকোনমি ছিল গভর্নমেন্ট কন্ট্রোল ইকোনমি। ঠিক। মানেটা কি? মানে গভর্নমেন্ট রাস্তা তৈরি করবে, গভর্নমেন্ট ব্রিজ তৈরি করবে, গভর্নমেন্ট স্কুল তৈরি করবে, সব কিছু গভর্নমেন্ট করবে। তাহলে গভর্নমেন্ট ওগুলো করবে কোত্থেকে? তার তো টাকা লাগবে। তাহলে গভর্নমেন্ট তখন করতো কি, টাকা হয় তার কাছে টাকা ছাপানোর যন্ত্রটা আছে, ওখান দিয়ে সব টাকা ছাপিয়ে নেবে। সেটা তো হয় না। তো এবার আরেকটা রাস্তা আছে, গভর্নমেন্ট তখন ঠিক করলো যে আমি যে পাবলিকের কাছে যে এক্সেস মানি হয় সেটাকেও তো কালেক্ট করে নিতে পারি। তখন গভর্নমেন্ট এই যে ইন্স্যুরেন্স, ব্যাংক, পোস্ট অফিস, এই সমস্ত সংস্থাকে বললো যে তোমরা যদি পাবলিকের কাছ থেকে টাকা কালেক্ট করে আমাকে দাও, তাহলে আমি এই সমস্ত ডেভেলপমেন্ট পারপাসে খরচ করব সেটাকে, এবং তার জন্য তোমাকে আমি একটা ইন্টারেস্ট দেবো। ঠিক আছে, একটা পার্সেন্টেজ দেবে, সে হয়তো 20% দেবে। আর ওরা বললো তাহলে আমি পাবলিককে দেবো সেটাকে আরও 2-3% রেখে দিয়ে নিজেদের প্রফিট দিয়ে দেবো। তো এবারে কি হলো যে গভর্নমেন্ট বললো যে আমি তোমাকে একটা গ্যারান্টি কিন্তু দেবোই, কারণ আমি সভরেন গ্যারান্টি দিচ্ছি, কারণ আমার কাছে টাকা ছাপানোর যন্ত্র আছে। আমি এই গভর্নমেন্ট না থাকলে যে গভর্নমেন্টে থাকবে, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট তোমাকে বলছে। তাহলে এইখান থেকে না ইন্ডিয়াতে স্টার্ট হলো গ্যারান্টেড রিটার্ন। বুঝতে পেরেছেন? মানুষ পেতে পেতে মাইন্ডে ফ্রেম হলো আস্তে আস্তে করে। এবার দেখুন 1992-তে, মানে তখন তো যে যা রোজগার করতো ম্যাক্সিমামটা গভর্নমেন্ট জায়গাতে, রোজগারের স্কোপও খুব কম ছিল। আর তখন এই যে আপনি বললেন না কিষাণ বিকাশ পত্র, ইন্দিরা বিকাশ পত্র, বেশিরভাগ লোক তাতেই টাকা রাখতো। তখন ইন্টারেস্ট রেটের সিনারিওটা যদি দেখেন, ওটা বলছি পরে। এবার 1992-তে যখন এই ফ্রি ইকোনমি গ্লোবালাইজেশন স্টার্ট করা হলো, তখন বলা হলো যে না, সব কিছুতেই প্রাইভেট এবং গভর্নমেন্ট দুজনেই পার্টিসিপেট করবে। ঠিক। তো প্রথমে জিনিসটা সেরকম পপুলার হয়নি, তারপরে 2000 সাল নাগাদ মোটামুটি জিনিসটা কিন্তু একদম খুব পপুলার হয়ে গেল। তো রাস্তা তৈরি করছে প্রাইভেট, টোল নিচ্ছে আমাদের কাছে, এখন আমাদের ছেলে মেয়ে পড়ছে, আমরা নিজেরা পয়সা দিয়ে পড়াচ্ছি, হসপিটালে চিকিৎসা করতে গেলে পয়সা দিয়ে চিকিৎসা করছি, চাকরি করছি প্রাইভেটে, এভরিথিং প্রাইভেট। ঠিক। গভর্নমেন্ট এখন মেকারের ভূমিকায় চলে গেল, বিজনেসের ভূমিকায় আর নেই। সে রেগুলেটর বানিয়ে দিয়েছে বিভিন্ন, যেমন ধরুন সেবি, IRDI, বিভিন্ন করেছে, PFRDA, RBI, হ্যাঁ, মিউচুয়াল ফান্ডের জন্য ইত্যাদি। তো সবাই এই IRDA এই সব রেগুলেটর বানিয়ে দিয়েছে, তারা এগুলোকে কন্ট্রোল করবে। বেশ। গভর্নমেন্ট এখন এই বিজনেসের ভূমিকায় নেই। এবারে কি হচ্ছে, তাহলে ওই যে সংস্থাগুলো যারা টাকা নিয়ে গভর্নমেন্টের কাছে দিত, তাদের ভূমিকাটাই চলে গেল, ভায়াবিলিটিটা চলে গেল। তাহলে এবার অটোমেটিক্যালি আর তাদের কাছে ডিপোজিট করে তারা নেবে না, কারণ গভর্নমেন্ট তার ইন্টারেস্টটা দিচ্ছে না। দ্বিতীয় নাম্বার আর একটা দেখুন, যখন ইন্টারেস্ট রেট যদি বেশি হয়, তাহলে কী হবে, দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট বাড়বে না কমবে। ইন্টারেস্ট রেট, ধরুন আপনি একটা ইন্ডাস্ট্রি তৈরি করবেন, তাহলে আপনাকে তো লোন নিতে হবে। নিজের পয়সায় কজন বড় ইন্ডাস্ট্রি করতে পারবে? এটা তো সম্ভব নয়। তাহলে এবার আপনি যদি লোন নিতে চান, ইন্টারেস্ট রেট যদি বেশি হয়, তাহলে আপনার কী হবে, লোনের খরচা বেশি হবে, মানে প্রোডাকশন কস্ট বেশি হবে। প্রোডাকশন কস্ট বেশি হলে জিনিসের দামগুলো বেশি হবে। তাহলে ইকোনমিক টোটাল সাইকেলটাই কিন্তু ব্যাঘাত ঘটবে। তাহলে ইন্টারেস্ট রেট গভর্নমেন্টকে কমাতেই হবে, কারোর সঙ্গে শত্রুতা করছে না কিন্তু গভর্নমেন্ট। তাহলে এবার সমস্যাটা কোথায় হলো, ফাইন্যান্সিয়াল এডুকেশনের। ধরুন আমার দাদু কলকাতা আসতেন মোষের গাড়ি করে, ঘোড়ার গাড়ি করে, ঠিক কি না? ভাবুন, রান্না করতেন ঘুঁটের জালে, ঠিক, গুল ঘুঁটে ইত্যাদি দিয়ে। এবার তখনও লোক টাকা জমাতো ওই ব্যাংক, পোস্ট অফিস, ইন্স্যুরেন্স, জমি, সোনা। আমার বাবার আমলে হয়ে গেল স্টোভ, বা স্টোভই ধরুন, কেরোসিন তেলের স্টোভ। তো অন্য লোকরা দেখে দেখে কপি করে নিয়ে তারাও স্টোভ করতে লাগলো। তারপরে কিন্তু দেখুন ফাইন্যান্সের জিনিসগুলো বাবার আমলেও রয়ে গেল সেই, কিন্তু ব্যাংক, পোস্ট অফিস। বুঝতে পেরেছি আপনি কি বলছেন। কিন্তু আজকের যুগে, হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি বলছেন যে একটা সময় যখন আমাদের দাদু ঠাকুর দ্বারা যখন যেটা করতেন, সেটার মধ্যে তো টেকনোলজিক্যাল প্রচুর পরিবর্তন হয়েছে এবং জীবনযাত্রারই ওভারঅল পরিবর্তন হয়ে গেছে।
কেননা দেখুন যেটা হলো কি, দাদুর আমলে তিনি মোষের গাড়ি করে আসতেন, আজ তো বাসে আসছেন। বাবার আমলে বাস বেরিয়ে গেছে, আরও অনেক কিছু বেরিয়েছে, ট্যাক্সি ফ্যাক্সি। আজকে তো মেট্রো বেরিয়েছে, ফ্লাইটে যাচ্ছে, ক্রুজে যাচ্ছে, সবই হচ্ছে। কিন্তু দেখুন আজও অনেক মানুষের মধ্যে ফাইন্যান্সের যা ধারণাটা চেঞ্জ হয়নি, সবই তার পড়ে থাকছে ব্যাংকে, আর না হলে ইন্স্যুরেন্সে ইত্যাদিতে, না হলে ওই জমিতে, না হলে সোনাতে। তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? ফাইন্যান্সিয়াল এডুকেশনের অভাব, একটা ফিয়ার, আর এই সুযোগটা নিচ্ছে যারা গ্রিড দেখাতে পারে। দেখুন আচ্ছা, কেরল একটা বলা হয় তো যে ওদের ওখানে লিটারেট অনেক বেশি। হ্যাঁ, লিটারেসি রেট অনেক বেশি। সব থেকে পঞ্জি স্কিমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কেরলে, তারপরে ওয়েস্ট বেঙ্গল। ঠিক, পঞ্জি স্কিম মানে আপনি চিট ফান্ড বা এই জাতীয় জিনিস, হ্যাঁ এইসব জিনিস। এবার ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা আমরা সবাই জানি, কেরলেও সেম। হ্যাঁ, সব থেকে বেশি আমাদের থেকে বেশি। ঠিকই একটা পড়েছিলাম বোধহয়। এবার ভাবুন, আমি দেখেছি যে এই পঞ্জি স্কিমে যারা পিসটা করতে যেত তারা কি বলতো, তারা বলতো আপনার টাকা 4 বছরে আমি ডবল করে দেবো। ব্যাংকে আপনি তো পাবেন এই ইন্টারেস্ট, আমি আপনাকে 4 বছরে ডবল করে দেবো। এবার একটা জিনিস যদি ওই ভদ্রলোক জানতেন যে 4 বছরে ডবল যদি আমাকে টাকাটা হতে হয়, তাহলে আমাকে 18% একটা রিটার্ন জেনারেট করে দিতে হবে, বুঝেছেন তো? 18% রিটার্ন যদি একজন বাড়িয়েছে দিয়ে যাচ্ছে, তাহলে এটা যদি সত্যি হয় তাহলে তো রিজার্ভ ব্যাঙ্কই থাকবে না, কবে তো তার ঝাপ বন্ধ হয়ে যাবে। কেন রিজার্ভ ব্যাঙ্ক থাকবে না? আরে 18% ইন্টারেস্ট কে দেবে? ধরুন ইন্টারেস্ট রেটের সিনারিও যদি দেখেন 1989, ভালো করে শুনবেন এটা, 1989 তখন ইন্টারেস্ট রেট ছিল 16%। বেশ, তখন 4.5 বছরে টাকা ডবল হতো ইন্দিরা বিকাশ পত্র, কিষাণ বিকাশ পত্রে। ঠিক, লোকে জমি বিক্রি করে, আমি আমার কাকাদের দেখেছি জমি বিক্রি করে পোস্ট অফিসে টাকাটা রেখে দিচ্ছে। আরে 4.5 বছরে টাকা ডবল, কে ওই ঝামেলা নেবে? 5 বছরে টাকা ডবল। তারপরে 10 বছর পরে 3% করে, অবাক ব্যাপার, ফ্যানের রেগুলেটর কমানোর মতন ইন্টারেস্ট কমতে লাগলো। একটু বেশি গরম করছে, ঠান্ডা লাগছে, কমিয়ে দিই। মানে 1989 ছিল 16%, 10 বছর পর মানে তো কত, 1999 16 থেকে হয়ে গেল 13। এরম নয় ঝপ করে হলো, কখনো বেড়েছিল কখনো কমেছিল, অ্যাভারেজে। তো এবারে ভাবুন এর ইম্প্যাক্টগুলোকে বুঝতে হবে। 1999 বললাম কত, 13%। তাহলে তার 10 বছর পর মানে কত হলো, 2009, তখন 3% কমলো, 13 থেকে হয়ে গেল কত, 10%। এইটা তো চেনা। 2009-তে 10% ইন্টারেস্ট রেট ব্যাংকে গিয়ে অনেকে দেখেছেন। তারপরে 2010-এ বললাম, 2009-এ বললাম, তাহলে 2009 থেকে আবার 10 বছর যান, তাহলে কত হবে, 19। 2019-এ কত, 10% থেকে নেমে এলো 7%। এটা ওর প্রত্যেকের চেনা, ঠিক। কিন্তু এইগুলোকে না, তাহলে 2029-এ কত হবে, 2039-এ কত হবে? আচ্ছা, এটা কমতেই থাকবে কি আপনার মনে হচ্ছে বাড়বে? না, মানে আমি জানি না, আর সাধারণ বুদ্ধিতে আপনি বলুন না। সাধারণ বুদ্ধিতে তো মনে হচ্ছে কমবেই। তাহলে কি বললাম, এইমাত্র ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে ডেভেলপমেন্ট কমবে না বাড়বে? ও তো ইকোনমিক্যালি ডেভেলপ হবে নাকি? আজকে আপনি যত ডেভেলপড কান্ট্রি তাদের দেখুন ইন্টারেস্ট রেট কম, একই তো কারণ, এই কারণে। তাহলে এবার দেখুন এটাকে ডিকোড করতে না পারলে মুশকিল হবে। ধরুন 2009-তে কেউ তিনি রিটায়ার করেছেন, ঠিক। তো এবার তিনি 10% রেট, তিনি ইন্টারেস্ট রেট যেখানে যেখানে পাওয়া যায় সেখানে টাকা রেখেছেন। তো এবার 10 বছরে ম্যাচিওর হয়ে গেছে সেটা, তাহলে 10 বছর পরে ইন্টারেস্ট রেট কত দাঁড়ালো, 2010, মানে তখন বললাম আমি কত ছিল, 2009, 10%, সেটা 3% কমে গেল, 7% হয়ে গেল। তাহলে তিনি ধরুন 1 কোটি টাকা রেখেছিলেন রিটায়ার করার পর, তাহলে যে টাকাটা পেতেন সেটাতে উনি খরচাটা একটা ফ্রেম হয়ে গেছে, চলছিল। এবার 10 বছর পর খরচাটা বাড়বে না কমবে? বাড়বে অবশ্যই। আর তার ইন্টারেস্টটা কমে গেল, চলবে কি করে? আপনি যে কোনো একটা পার্কে যারা বয়স্ক মানুষরা রয়েছে, আমি প্রচুর জনের সঙ্গে মেলামেশা করে করে এগুলোকে দেখেছিলাম একটা সময়, এবং তাদের একটাই দুঃখ, দেখুন ওনার সুগার বাড়াচ্ছে, ওনার প্রেশার বাড়াচ্ছে, যারা বসে ওখানে আলোচনা করছে না তারা কেউ রেমিডি জানে না, কিন্তু তারা তার দুঃখের, দেখুন তিনি তার মিসেসকেও বলতে পারবেন না, তিনি কি করবেন?
উল্টে তো তাকেও একটা টেনশনে ফেলা যে আমার আর এত টাকা রোজগার নেই, তুমি খরচা কমা। তো এবার ইনি ওকে বলছেন, উনি ওকে বলছেন, আর খবরের কাগজ পড়ে ওই গালাগাল দিচ্ছে। এই রেমিডিটা কি বুঝতে পারছেন ব্যাপারটা কি? তো ইন্টারেস্ট রেট তো এই কারণে কমছে, তাহলে কি করতে হবে? ওই গরুর গাড়ি চেপে আর কলকাতা না এসে আমাকে এভিনিউটা চেঞ্জ করতে হবে। কারণ আমরা যেমন অন্য এভিনিউগুলো চেঞ্জ করে নিয়েছি, ভেহিকেলগুলো তো চেঞ্জ করেছি আমরা অন্যকে দেখে, ফাইন্যান্সিয়ালি এডুকেট হয়ে আমাদের অন্যান্য জিনিস খুঁজতে হবে যে কোথায় কোথায় এখনকার মডার্ন ওয়ার্ল্ডের সঙ্গে মানানসই খাপ খাওয়া এমন কিছু ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমাদের খুঁজে বের করতে হবে, যেটা অনেক আজকাল চলছেও। হ্যাঁ, সেইটাকে আমাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে একদম, যে কোনটা কিভাবে আমাকে বেস্ট রিটার্ন দিতে পারে। আচ্ছা, এই যে এত লোনের একটা কি বলবো, এত লোন মানুষ নিচ্ছে আজকাল, এবং লোন ইকোনমি একটা বড় ইকোনমি, এবং ইএমআই এর জন্য আচ্ছা ঠিক আছে অল্পই তো টাকা, মাসে ইনস্ট্যান্ট টাকা পেয়ে গেলে খুব সুবিধা। এটার কারণটাও কি এটাই যে মানুষ এত বেশি মানে টাকাটা ম্যানেজ করে উঠতে পারছে না, এই কারণে বারবার তাদের টাকা লাগছে? এটাও একটা কারণ। প্রথমে বলেছিলাম আমি যে বাজেটিং না করে চলতে শেখাটা একটা কারণ। ধরুন আজকে একজন ইয়াং জেনারেশনের ছেলে, সে একটা ফার্স্ট রোজগার করছে, ভালো করে একটু বোঝার চেষ্টা করুন কেন হচ্ছে। এই যে বললেন কেন, এই কেনটাকে আমি বলার জন্য বলছি। দেখুন একটি আমাদের বাড়িতেই সাধারণ মধ্যবিত্ত ঘরে একটি ছেলে, তাকে যখন সে পড়াশোনা করতো তাকে যে টাকাটা দেয়া হতো তার টিউশন ফিস দেওয়ার জন্য, কলেজে মাইনে দেওয়া, স্কুলে মাইনে দেওয়া, প্রত্যেকটা টাকারই কিন্তু একটা ডিরেকশন ঠিক করে দেওয়া হয়েছিল যখন তার গার্জেন দিচ্ছিল। সে কিন্তু ওটার ওনার নয়, উল্টো দিকে খরচ করে দিলে বকা খাবে সে। তো যার ফলে সে টাকার ম্যানেজ জানে না, কিন্তু সে টাকা হ্যান্ডেল করেছে ওইটুকুই। এবারে সে ইনকাম স্টার্ট করলো, ওই বাড়িতে তো ফাইন্যান্স আলোচনা করার চল নেই। এবার পেরেন্টস যে শেখাবে, দেখুন পেরেন্টস যখন ইনকাম স্টার্ট করেছিল বেশিরভাগ ক্ষেত্রে আজকে যে প্রথম ইনকাম স্টার্ট করছে সে পেরেন্টসের লাস্ট ইনকামটাই তার আজ হয়তো তার ফার্স্ট ইনকাম, স্টার্টিং স্যালারি। তাহলে পেরেন্টসও একটু হেজিটেট করছে, আমি আর কি বলবো। তো এবার যে ছেলেটি বা মেয়েটি যে এই টাকাটা রোজগার করছে, আবার তার কথাটা ভাবুন, সাইকোলজিটা, সে জানে না এই টাকাটা নিয়ে আমি কি করব, কারণ এর আগে কোনো তার বাস্তব অভিজ্ঞতা নেই। কিন্তু ব্যাংকে ঢুকে পড়েছে, মাসের ফার্স্ট ঢুকে গেছে আপনার ফ্ল্যাটে, রাত 12টার সময় একটা অপরিচিত লোক এসে ঢুকে গেছে, আপনার যেমন অস্বস্তি হবে, কী করবো এবারে আমি। অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু পার্সোনালি স্টাডি করে আমি দেখেছি এটা হয়। এবার ওই ছেলেটি কি করব বুঝতে না পারে সে প্রথম কাদের সঙ্গে মিট করে, তার বন্ধু বান্ধব। একদম। তো সেখানে সে কি দেখে, বন্ধু বান্ধব প্রথমে বলে ভাই পার্টি দে, তো ফার্স্ট সে দেখলো একটা এনজয় পেলাম ওখান থেকে, একটা জিনিস করে আমি একটা অ্যাপ্রাইজাল পেলাম। তারপর দেখছে ওর হার্লে ডেভিডসন আছে, ওর একটা এই আইফোন আছে, এই আছে। তাহলে জাহাজে না প্রথম ফুটোটা হলো খুব ছোট্ট একটা, এবার সমুদ্রের জলে যেতে 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 ওটা বাড়ছে, ঠিক আছে। এইবার ওই ছেলেটিকে হয়তো যখন সে বাড়ি এলো, এবার তখন তার বাবা মা বললো তুই আয়, ও তোকে সবগুলোকে আমাদের যে ইন্স্যুরেন্স এজেন্ট আছে ওকে বলবো আসতে, ও করে দেবে সব কিছু তোকে। ও এলো, ও বোঝালো। আজকের যুগের ছেলে মেয়ে কিন্তু সব অনলাইনে চেক করে নেয়, ঠিক। এটাই একটি পেরেন্টসদের না সব থেকে বড় একটা ব্লান্ডার করে ফেলে। এইবার সে তো তাকে বলছে ইন্স্যুরেন্স এই করে নে ওই করে, ওরা সব দেখে নিল, দেখে নিয়ে ঠিক আছে আমি পরে বলবো বলে ও বুঝে গেল তো যে এটা তার মানে আমার বাবা মাও কিছু জানে না, এই জায়গাগুলোতে আমাকে ইনভেস্ট করতে বলছে। এইখান থেকে শুরু হলো ভুলভাল করাটা। এবার তারপরে কি হচ্ছে দেখুন, খরচ তো অটোমেটিক্যালি বেড়ে গেছে। টাকা তো যেতে পারলে বাঁচে, মানির তো নেচারই হচ্ছে সে ওনারের কাছে থাকবে, যে তার ওনার নয় তার কাছে থাকতে পারে না। তো মানি তার ওনারকে খুঁজবে, তার জন্য আপনাকে সুড়সুড়ি দেবে, চুলকুনি দেবে, দিয়ে বেরিয়ে যাবে সে ওনার কাছে। যখন সে ওনারের কাছে চলে যায়, যদি সে রিয়েল ওনার হয়, আপনাকে একটা খরচের প্লেজার দিয়েও বেরিয়ে যাবে। তো এবার এই করতে করতে সে কিন্তু লোনে জড়াচ্ছে। এবার যখন সে তার 45 এরকম এজে চলে যাচ্ছে, তখন দেখছে আর কিছু করার নেই, এবার T20 ম্যাচ শুরু করছে। এবার ব্যাস তখন তো আরও বিপদে যাচ্ছে। T20 ম্যাচে কি করছে সে, কি করছে সে? তখন ধরুন কোনো বন্ধু, সব থেকে তো আগে আমরা বন্ধু বান্ধব কলিগ তাদের সঙ্গেই আলোচনা করি, তার সঙ্গে তারও ফাইন্যান্সে কোনো নলেজ নেই। এবার মানুষ কাকে কি কথা বলে, আপনি কি কথা বলবেন
যেটা আপনি এখানে কিছু ইউনিক জানবেন। তো ধরুন আপনার কোনো কলিগ ইনসেন্টিভ পেয়েছে, সে এসে বলবে আপনাকে ছুটে এসে যে আমি জানিস তো এত টাকা ইনসেন্টিভ পেলাম? না, বরঞ্চ সে বলবে না, লুকিয়ে যাবে, বলবে যে কিছুই তো দিচ্ছে না, টাকার যা অবস্থা খুব খারাপ, এটাই বলবে। হ্যাঁ, সারাদিন কাজ করছি, কিছুই হয় না। এবার সে না কোথাও থেকে শুনে একটু ট্রেডিং করেছে, কিছু শেয়ার ট্রেডিং, হ্যাঁ, তো এবার 10,000 টাকা দিয়ে এবার সে কিছু টাকা রোজগার করে ফেলেছে। তারপর সে বলেছে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে। হ্যাঁ, এবার সে তার বন্ধুকে বলল, আরে কি দারুণ জিনিস, দেখ আমি তো করলাম এই ব্যাপার। একটা জিনিসও সে রোজগার করে কোনোদিন কাউকে শেয়ার করেনি, আর যে শুনলো সেও এই কমন সেন্সটাকে ভুলে গেল। এবার সেও দেখলো, হ্যাঁ তাই নাকি, তাহলে আমিও খুলে নি, শুরু করলো। কেউ একজন মিউচুয়াল ফান্ডে একটা টাকা ইনভেস্ট করেছে, করে বললো আরে এই তো আমি ওখানে রেখে এই হয়েছে। সে কত লস করলো সেটাকে সে কিন্তু একবারও যেন কোনো মানুষ নিজেকে ডিভাই করতে চায়, ঠিক সেটা সে বললো না। এইভাবে ও প্রত্যেক মানুষ ভুল ট্র্যাপে একটা জড়াচ্ছে, এটাই হচ্ছে মেন কারণ। ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। তার মানে এটার থেকে আমি যেটা ডিরাইভ করলাম সেটা হলো যে প্রথমত এই যে লোন কালচারের সবচেয়ে বড় কারণ হলো ফাইন্ডিং প্লেজার। মানে যদি আমি সায়েন্সের ভাষায় বলি, ডোপামিন হাই। ডোপামিন আমাদের সেই সময় দেবে, একটা আইফোন চলে এলো, বাহ এই তো দারুণ একটা ব্যাপার, কিন্তু পরের মাসে যে ইএমআইটা দিতে হবে সেইটা সময় সেটা মাথায় থাকছে না। আর অবভিয়াসলি যেটা হয় যে ইএমআই এর প্রেশার, মানে আমি আমার জীবনে যখন প্রথম ইনকাম করেছি আমি জাস্ট কিচ্ছু ম্যানেজ করতে পারিনি, ঠিক আছে। তার কারণটা হলো আমি কিছুই জানতাম না, এবং টাকা পেয়ে যে সেটা কী করবার, টাকা পাওয়ার পর না মনে হয় কিছু একটা করতে হবে। হ্যাঁ, মানে ওটা যে এমনি ওখানে থাকবে এটা মনে হয় না, কিছু একটা করতে হবে মনে হয়। ঠিক, এটা একটা খুব মুশকিল, মানে ভাবায় তাকে, হ্যাঁ টাকাটা ভাবায় যে কিছু একটা করতে হবে, মানে আপনার থেকে বেরিয়ে যাবে। একদমই তাই। যাক, তার কারেক্ট ঘর দেখিয়ে দিন, সে ঘুমোবে কিন্তু। হ্যাঁ বলুন। বেশ, তার কারেক্ট ঘর দেখালে সে ঘুমোবে, এটা ভালো জিনিস, বেশ দারুণ। এই যে ধরুন এই যে ইন্স্যুরেন্সের কথা বললেন আপনি, আমাকেও আমার মা বাবা বলেছিল একটা এলআইসি করে নে বা একটা ইন্স্যুরেন্স করে নে। আর আমি জীবনে পরবর্তীতে ইন্স্যুরেন্সে চাকরি করেছি কয়েকদিনের জন্য, তো আমি ইন্স্যুরেন্স ব্যাপারটা একটুখানি মানে বেসিকটা জানি। এবার ঘটনা হলো যে আমি ইন্স্যুরেন্স করার জন্য আমাকে বললো, আমার মনে হলো যে না, ইন্স্যুরেন্স করা উচিত না। আমি অনেকদিন আগের কথা বলছি, আমার যখন 25 বছর বয়স ছিল। এবার কিন্তু তখন মিউচুয়াল ফান্ড আস্তে আস্তে এসছে, হ্যাঁ, এসআইপি বলে একটা ব্যাপার, অনেক ব্যাপার আজকাল। আর ইনস্টাগ্রাম খুললেই আপনার টাকা ঠিক জায়গায় যাচ্ছে না, আপনি এখানে ইনভেস্ট করুন, আপনি ওখানে করুন, এই অ্যাপ ইনস্টল করুন, ওই অ্যাপ ইনস্টল করুন, এটা বলতেই থাকে। এবং সবাই মোটামুটি এটাই বলার চেষ্টা করে, ওই ইনসিকিউরিটিটাতেই হিট করার চেষ্টা করে যে আপনি ম্যানেজ করতে পারেন না, ঠিক আছে। তাহলে এই যে মানে আজকের দিনে যে টাকা ইনকাম করা শুরু করছে, তাকে কি কি করতে হবে আপনি তো মোটামুটি একটা বেসিক বললেন। এবার ধরুন এই যে ইন্স্যুরেন্স, এই যে মিউচুয়াল ফান্ড, প্রথমে ইন্স্যুরেন্সটা নিয়েও কথা বলি। ইন্স্যুরেন্স করা একটা মানুষের জন্য কেন জরুরি আর কেন জরুরি না, বা কে করবে কে করবে না, এটা একটুখানি যদি পরিষ্কার করে বলেন। দেখুন, খুব সংক্ষেপে যদি বলা যায়, ইন্স্যুরেন্স হচ্ছে ইনভেস্টমেন্ট নয়, ইন্স্যুরেন্স হচ্ছে ফর প্রোটেকশন। ধরুন আমি কিছু টাকা জমিয়েছি, টাকাটা আপনি রাখতে পারবেন না যদি না প্রোটেক্ট করেন, এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্স্যুরেন্স বলতে কি, একটা লাইফ ইন্স্যুরেন্স হতে পারে, অনেক রকমের ইন্স্যুরেন্স হয়। লাইফ ইন্স্যুরেন্স বলতে কি, আমি বলবো যে কোনো একজন যদি তিনি ইনকাম শুরু করেন, তাহলে তার প্রথম করা উচিত একটা টার্ম ইন্স্যুরেন্স। ঠিক। টার্ম ইন্স্যুরেন্সটা কী জন্য করবে, যে আমি আজ ধরুন সংক্ষেপে যদি বলা যায়, ধরুন আপনার বাড়িতে একটা পিকচার রয়েছে, আমি, আমার মিসেস, আমার ছেলে মেয়ে, খুব হাসি হাসি মুখে ছবি। আমি বলবো কেন করবেন, বোঝার জন্য সবথেকে ভালো হচ্ছে আপনার মুখটা একবার চেপে ধরুন, দেখুন বাকিগুলোর মুখে আর হাসি আছে কি না। তাহলে কালকে যদি আমার ইনকাম কোনো কারণে স্টপ হয়ে যায়, তাহলে বাকি চলবে কি করে? ছেলে মেয়েদের এডুকেশনটাই বা চলবে কি করে, ওই ভদ্রমহিলারই বা চলবে কি করে লাইফ টাইম পর্যন্ত। দ্বিতীয় নম্বর, আপনার যদি কোনো বড় লোন থাকে, হাউস বিল্ডিং লোন করা আছে, তাহলে অবশ্যই একটা টার্ম ইন্স্যুরেন্স থাকা দরকার। কালকে যদি আপনার কিছু হয়ে যায়, এই চলবে কি করে থেকেও বড় কথা, লোনটাকে শোধ দেবে। তো এটা গেল টার্ম ইন্স্যুরেন্স। এরপর থাকা উচিত আর একটা হেলথ ইন্স্যুরেন্স, মাস্ট। কারণ হচ্ছে এগুলো তো আমার যে কোনো সময়তে শরীর খারাপ হতে পারে, কিছু হতে পারে,
তাহলে আমাকে তখন হসপিটালাইজড হতে হবে, তাহলে আমাকে এটা খরচটা কে দেবে? আর যা জমিয়েছি সেইখান থেকে খরচটা বার করে দিতে হবে আমাকে। তাহলে আমি তো এগোলাম 5 পা, কিন্তু আবার পিছিয়ে যেতে হবে, পিছিয়ে যেতে গিয়ে 2 পা পিছিয়ে আসতে হবে। এইভাবে দেখবেন অনেক মানুষ বলে যে আমার জীবনে যা স্ট্রাগল গেছে না কি বলবো। আসলে কি হয়, এই প্ল্যানিংগুলো না থাকার জন্য। তারপর থাকা উচিত তার একটা এমার্জেন্সি ফান্ড থাকা উচিত। এমার্জেন্সি ফান্ড কেন? আপনি বলুন না যে আজ থেকে 10 বছর পিছনে যদি যান, আপনি যা ভেবেছেন যখন ভেবেছেন তাই ঘটেছে? না, অনেক সময় আলাদা ঘটেছে, এবং সেগুলোকে মেটাবার জন্য কিন্তু লেগেছে মানি। তাহলে সেই মানিটা আসবে কোত্থেকে যদি ওটাকে আলাদা করে রাখা না হয়, তাই না? এবং এমার্জেন্সি ফান্ড কেন দরকার যদি কেউ এতেও বুঝতে না পারেন, আমি বলবো আমাকেও জিজ্ঞেস করতে হবে না। একজন কোনো বয়স্ক লোক, তাকে জিজ্ঞেস করা যে আপনি ছোটোবেলা থেকে তো অনেক কিছু করেছিলেন, তো আপনার সব এত দৈন্য দুর্দশা হলো। আরে বলো না, আমার তো হাজার ঝঞ্ঝাট এসেছে। তা আমার তার জন্য প্রভিশন থাকা দরকার, তারপর ইনভেস্টমেন্ট শুরু করা উচিত। মানে আনপ্রেডিক্টেবল জিনিসপত্র যেগুলো আসবে জীবনে, কারণ ওটাই তো লাইফ। ওটাই লাইফ। হ্যাঁ, জীবনে যা যা আনপ্রেডিক্টেবল আসবে তার জন্য টাকা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা এইভাবে চলা উচিত। এই যে টার্ম ইন্স্যুরেন্সের কথাটা বললেন, অনেকেই, আমি নিজে ইন্স্যুরেন্স বিক্রি করেছি এক সময়, তো আমি মানে আমার আন্ডারে এজেন্টরা ছিল। এবার যে সমস্ত এজেন্টের বক্তব্য হলো, দাদা টার্ম ইন্স্যুরেন্স বিক্রি করবো না, কারণ প্রথম কথা কম, কমিশন কম, দ্বিতীয় কথা হলো টার্ম ইন্স্যুরেন্স কেউ কিনতে চায় না। ঠিক। এবার ঘটনা হলো টার্ম ইন্স্যুরেন্স কিনতে চায় না কেন, সেটার আমি একটা বোঝার চেষ্টা করলাম। বেসিক্যালি বক্তব্য হলো যে টাকাটা যে দিচ্ছি সে টাকাটা আমি ফেরত পাচ্ছি না, এই জন্য আমি এই টাকাটা আমার খরচা বলে, মানে নষ্ট বলে মনে হচ্ছে। কিন্তু ঘটনা হলো যে আপনি যেটা বললেন, আসলে মানুষ না, আমি এটা বুঝতে পেরেছিলাম যে মানুষ না নিজের মৃত্যু সম্পর্কে ভাবতে চায় না। একদম তাই। এবং সেই কারণেই সেটা টার্ম ইন্স্যুরেন্সের প্ল্যানে যেতে চায় না। সে জানে যে টার্ম ইন্স্যুরেন্স করে লাভ নেই, আমি তো অনেক দিন বেঁচে থাকবো। অথচ কি অদ্ভুত, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কিন্তু জন্ম মানে মৃত্যুটা যে কোনো সময় হতে পারে, যে কোনো সময়। আমরা দেখি, মানে আমরা রিসেন্টলি যদি দেখি, খুব মানে ইমিডিয়েটলি ঘটনা কিছু, একটা প্লেন উড়লো, ভাবুন তো, কয়েকটা লোককে নিয়ে, এবং তার সেই প্লেনটা পড়ে গেল। এবং শুধু তাই না, সে প্লেনটা পড়ে গেল না, যাদের উপর পড়লো তারাও এমনি বসেছিল। এবং তারপর আর মানে যে কোনো পয়েন্টে যা যা হয় জীবনে, এই সেদিন একটি ছেলেকে দেখলাম হঠাৎ একটা গাড়ি এসে মেরে দিল সল লেগে। এবার সে তো, তার তো জীবনে এটা ভাবনায় ছিল না। এই যে টার্ম ইন্স্যুরেন্স লোকে করে না, এর জন্য কি মনে হয় আপনার, যে কি আরেকটু মানে কিভাবে লোকে একটু ভাবলে আরেকটু টার্ম ইন্স্যুরেন্স করতে সুবিধা হয়? দেখুন, কেন করে না সেটা তো আপনিই বলে দিলেন, যে এটা হিউম্যান বিইংসের একটা নেচার, তাই নয় কি? তো এবার তাকে এইগুলোর জন্যে, ধরুন আমি যখন পড়াশোনা করছি, আমার ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় না, তার জন্য বাবা মা কী করে, একটা টিচার দিয়ে দেয়। তো একজন অ্যাডভাইসারের কাছে থাকলে সে তাগাদা দিয়ে তাকে বলবে যে তোমার এটা করা উচিত। আর একজন ইনভেস্টার লস করবে কম যদি তার একজন বলে দেয় যে তার কি জানা উচিতের থেকে বড় কথা, সে কি জানতে চাইছে থেকে বড় কথা হচ্ছে আমরা যেটা বলি কি সবসময় তোমার জানা দরকার এটা, এবং তাকে যদি বারবার করে কেউ বোঝায়, আমার মনে হয় সেক্ষেত্রে একটা হতে পারে। আর না হলে তাকে 2-1 শ্মশান আর হসপিটাল ঘুরে আসতে হবে। আপনি যে এক্সাম্পলগুলো বলবেন ওখানে তো প্রতি মুহূর্তে দেবে, এবং 1 ঘন্টা পর সেটাও ভুলে যাবে, কিন্তু সে এটাই হিউম্যান বিংসের নিয়ম। কিন্তু এই কারণেই তো দেখুন না, আপনি ওয়েলদিয়েস্ট পার্সন খুব কম কেন পিরামিডে যদি দেখেন, এই কারণেই তো হয়। ইন্স্যুরেন্স নিয়েই কথা বলছিলাম আমরা। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, হেলথ ইন্স্যুরেন্স আজকাল তাও আমার মনে হয় একটু বেশি লোক অ্যাওয়্যার হয়েছে এবং হেলথ ইন্স্যুরেন্স করে। আমি যেমন আমার সব কিছু বাকি অন্যান্য কিছুর বাইরে হেলথ ইন্স্যুরেন্সটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা যেভাবেই হোক আমি মেনটেন করি। হ্যাঁ, এবার ঘটনা হলো হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিছু কথা শোনা যায় যে ক্লেম সেটেল হয় না, ক্লেম পায় না, অনেক ক্ষেত্রে ক্যাশলেস হয় না, এই হয় না, সেই হয় না, এই বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন রকম কথা ওঠে। এই ব্যাপারটা কি একটু যদি বুঝিয়ে বলেন। ঠিক, তো দেখুন ছোট করে বুঝিয়ে দিচ্ছি যে ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা যখন কোনো ইন্স্যুরেন্স করছি তখন কি করছি, অ্যাকচুয়ালি আমার একটা রিস্ক আছে যে আমি যদি কালকে অসুস্থ হই তাহলে হসপিটালে ভর্তি হবো, আমার একটা টাকা খরচা হবে, এটা আমার একটা রিস্ক। তো এটা কতবার হবে তা নিয়ে আমি জানি না লাইফ টাইমে, তাই নয় কি? তো এবার এই রিস্কটাকে আমি দিয়ে দিতে চাইছি একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে, সে আমার রিস্কটাকে নেবে। এবার ভালো করে দেখুন, এই দুজনই কেউ কাউকে চেনে না। ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে চেনে না, আমিও ইন্স্যুরেন্স কোম্পানিকে চিনি না, ওই যে বলতে এসছে মিডিয়েটার হিসেবে তাকে চিনি আমি। ঠিক,
এবার তাহলে যে লোকটা আমাকে চেনে না আমার রিস্কটাকে নেবে সে কী করে? তাহলে তার জন্য একটা প্রপোজাল জমা দিতে হয় আগে আমাকে, যে আমি আমার ঠিক আছে একটা ফর্ম থাকতে পারে, ডিজিটাল আকারে হোক ফিজিক্যাল আকারে হোক, যে সেখানে আমার ডিটেল লিখতে হয়, আমার কি রোগ আছে, আমার কত বয়স, আমি কি ওষুধ খাই, এর আগে আমার কি হয়েছিল, আমার হেরিডিটিতে কি আছে, এভরিথিং। তো ইন্স্যুরেন্স কোম্পানি সেটাকে জাজ করে তাদের প্রসেস অনুযায়ী, তাদের আন্ডার রাইটার আছে, এবার সে রিস্কটাকে অ্যাসেস করে, সে আপনার রিস্কটাকে নিতে পারে, না নিতে পারে, বলতে পারে আমি কিছু এক্সট্রা পয়সা আমাকে প্রিমিয়াম দিতে হবে তাহলে আমি তোমার রিস্কটাকে নেবো। কিন্তু আমি যদি এবার এটা একটা কন্ট্রাক্ট ইন্স্যুরেন্সের সঙ্গে আমার, ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আবার, তো এবার কন্ট্রাক্ট অনুযায়ী যদি দেখা যায় পরবর্তীকালে যে আমি যা বলেছিলাম তার মধ্যে সবটা ঠিক বলিনি, সব সত্যি বলিনি, সব বলিনি, বা হয়তো আমি ইচ্ছা করে না, আমি জানি না, আচ্ছা, যার ফলে আমি বলতে পারিনি, বেশ, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি তখন কিন্তু ক্লেমটা দেবে না। তো এবং ক্লেম কম দিতে পারে। তুমি যদি আগে আমায় জানাতে আমি তোমাকে ইন্স্যুরেন্সটা নিতাম না। আচ্ছা। এবং এখানে কিছু করার নেই কিন্তু এবার এছাড়াও আরও অনেক কারণে ইন্স্যুরেন্সের ক্লেম পাওয়া যায় না বা কম পাওয়া যায়, এটা জেনে রাখা দরকার। পলিসি কপিতে সব লেখা থাকে কিন্তু কেউ তো পড়ে না। হ্যাঁ, এত ছোট ছোট লেখা কেউ পড়ে না, আর পড়লেও বুঝতে পারে না, ঠিক টার্মিনোলজিগুলো বোঝা খুব শক্ত হয়ে যায়। যেমন ধরুন একটা ইন্স্যুরেন্স করার পর না 30 দিন কোনো ক্লেম পাওয়া যায় না, যদি না কোনো অ্যাক্সিডেন্টের কারণে হসপিটালাইজ হতে হয়, না হলে পাওয়া যাবে না। এরপরে আর একটা আছে যে কিছু ডিজিজ আছে, 17টা ডিজিজ বলা হয় আছে মোটামুটি, একটা এই গল ব্লাডার স্টোন, ক্যাটারাক্ট অপারেশন, এগুলো যেগুলো না অনেক দিন ধরে হয়, একদিন হঠাৎ করে হয় না কিন্তু। তো সেই ধরনের ডিজিজগুলোকে ইন্স্যুরেন্স কোম্পানি ওই ধরনের ডিজিজগুলোকে 2 বছরের একটা ওয়েটিং পিরিয়ড রাখে, যে আমি এই ধরনের ডিজিজে 2 বছর ক্লেম দেবো না। তারপরে ধরুন কিছু আছে রুম রেন্টের লিমিটেশন থাকে কিছু পলিসিতে, যে আমি এই রুমের বেশি ভালো রুমে থাকতে দেবো না, এত টাকার বেশি আমি খরচা করব না, তাহলে তিনি কম ক্লেম পাবেন। তখন বলবেন ইন্স্যুরেন্স কোম্পানি দিল না, প্রবলেমটা হয়েছে সস্তার পলিসি খোঁজার জন্যে। হ্যাঁ, ধরুন আমরা কমোডিটি কিনতে গিয়ে যে ফর্মুলাটাকে ফলো করি, সেই ফর্মুলাটাই ফলো করছি একটা লাইফ টাইম রিস্ক ট্রান্সফার করার ক্ষেত্রেই। একই ফর্মুলা হতে পারে না তো। তারপরে ধরুন বিভিন্ন সার্জিক্যাল ইয়েতে লিমিট দেওয়া থাকে, যে আমি এই সমস্ত সার্জিক্যাল ইয়েতে আমি এত বেশি দেবো না, কম পেতে পারে ক্লেম। তারপরে হতে পারে বিভিন্ন ধরুন কোনো একটা হসপিটালে ভর্তি হলো, দিয়ে চিকিৎসা হলো, তাতে ক্লেম হয়ে গেল এত টাকা। এবার ইন্স্যুরেন্স কোম্পানি বলতে পারে তার পলিসিতে যদি ওই ক্লজটা লাগানো থাকে যে এই ধরনের হসপিটালে অন্য হসপিটালগুলো কত টাকা নিচ্ছে, তার থেকে যদি বেশি নেয় ও এই রিজনেবল অ্যামাউন্টটা ছাড়া দেবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে আরও ছোট ছোট 2-4টে কারণ আছে। তার মানে আলটিমেট ব্যাপারটা থাকছে কি, এই জিনিসটা সম্বন্ধে জানে যারা, তাদের সঙ্গে আলোচনা করে করলে তখন এই জিনিসটা ভালো কাজ করা যায়। ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম দিতে বাধ্য, কারণ যদি জেনুইন ক্লেম কেউ না দেয়, সেটাকে আপনি যদি ফলো করেন ও পেয়ে যাবেন, ফলো আপ করেন ও পেয়ে যাবেন। এরকম অনেক ঘটনা আছে, ঠিক আমাদের সঙ্গেই ঘটেছে। আচ্ছা, আমি বলবো একটা? হ্যাঁ প্লিজ বলুন। কি বলবো, কোনটা বলবো? ধরুন একটা এক ভদ্রলোকের কথা মনে পড়ে গেল, সেটাই বলছি। এক ভদ্রলোক, তিনি প্রফেসর, এনিওয়ে তার মিসেসের একটা হার্টের ভালভে একটা প্রবলেম ধরা পড়লো। তো তারপর তারা সব জানলো দিয়ে বললো এটা সার্জারি করতে হবে। তো উনি বললেন আমি চেন্নাই নিয়ে গিয়ে অ্যাপোলোতে করব। যাই ওখানে গিয়ে ডাক্তার দেখালো। এবার ডাক্তার লিখলেন যে এটা জন্মগত রোগ, ঠিক আছে। তো এবার ইন্স্যুরেন্স কোম্পানি তখন, তার পলিসি 5-6 বছর আগেকার পলিসি, জন্মগত রোগ, হ্যাঁ ওই ভালভ নাকি ওরকম এরকম আছে হয়। তো এবার ইন্স্যুরেন্স কোম্পানি তখন ক্যাশলেস ক্লেমটাকে রিজেক্ট করে দিল, কারণ জন্ম থেকে ছিল, আমাকে জানানো হলো না কেন, ঠিক আছে। এবার ওনার তখন অ্যাপোলোতে চিকিৎসা হচ্ছে ওখানে। তো ওনাকে বললাম আপনারা এখন এক কাজ করুন, আমাদের কাছেই ওনার সব ইনভেস্টমেন্ট আছে, টাকা পাঠিয়ে দিলাম, হয়ে গেল। এবার যা যা রিপোর্ট ইত্যাদি নিতে হবে ওনাকে বলে দিলাম, সেগুলো সব নিয়ে এলো, তারপর আমাদেরকে জমা দিয়ে দিল সেগুলো। এবার আমরা শুরু করলাম এটার ফলো আপ। আমাদের আলাদা ক্লেম ম্যানেজমেন্ট টিম আছে, ঠিক আছে। তো সেখানে এইগুলো নিয়ে আমরা অনেক করেছি, সেই জন্য আমাদের একটা এক্সপার্টাইজ অলরেডি আছে। তো এবার প্রথম যেদিন ডিটেক্ট করেছিলেন, যে ডাক্তারবাবু দেখেছিলেন তার কাছে ওনাকে পাঠালাম। তিনি কি টেস্ট করিয়েছিলেন সেই টেস্টটা দরকার, রিপোর্টটা। তিনি প্রেসক্রিপশনে কি লিখেছিলেন সেটা দরকার। আর তার কাছে একটা ডিক্লারেশন নিয়ে নিন যে আপনি এর আগে কোনোদিন জানতেন না এই রোগটা এবং ওষুধও খেতেন না, এটাই ফার্স্ট টাইম। এইগুলো নিয়ে যখন আমরা
এটা নিয়ে প্রলং টাইম ধরে আমাদের কিন্তু মেল করতে হলো, বিভিন্ন টাইমে বিভিন্ন কল করতে হয়েছিল, এমনকি ওই ইন্স্যুরেন্স কোম্পানির যে আন্ডার রাইটার আছে তাদের সঙ্গে পার্সোনালি মিটিং করতে হয়েছে আমাদের টিমকে গিয়ে। এবং তারপর 6 মাস মতন লেগেছিল, 5.5-6 মাস। তারপরে উনি প্রায় 7.5 লাখ টাকার ওপর ক্লেম কিন্তু পেয়ে গেলেন। আচ্ছা, তার মানে যুক্তিগত ফলো আপ করলে, রিজন মেরিট যদি থাকে বুঝতে পেরেছি। বেশ, এটা ক্লিয়ারলি ব্যাপারটা বোঝা গেল। এবার এই যে আরেকটা বড় জিনিস আজকের দিনে আমার মনে হয় আমার অডিয়েন্সদের কাছেও সেটা খুবই ইম্পর্টেন্ট হবে আজকের দিনে, সবার কাছে ইম্পর্টেন্ট, সেটা হলো মিউচুয়াল ফান্ডস। এবং মিউচুয়াল ফান্ড এর জন্য একটা পেছনে লেখা থাকে, বলা থাকে যে মিউচুয়াল ফান্ড সাবজেক্টস টু মার্কেট রিস্ক বলে তাড়াতাড়ি করে বলে দেয়। এখন আবার সেটা তাড়াতাড়ি বলে না, আস্তে আস্তে বলে। তো এই আর কি, এটাতে মার্কেট রিস্কের কথা বলা হয়। মিউচুয়াল ফান্ড ব্যাপারটা নিয়ে অনেক রকম আইডিয়া আছে, বেশ কিছু মানুষ হয়তো জানেন। বাট মিউচুয়াল ফান্ড বিষয়টা কি, এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট কিভাবে করবে লোকে, কিভাবে ডিসাইড করবে যে মিউচুয়াল ফান্ডে কি করে করব? মিউচুয়াল ফান্ডটা দেখুন, এটা একটা পুল অফ ফান্ড। মানে পুল অফ ফান্ড বলতে খুব থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে ব্যাপারটা। ধরুন আমরা 5 জন আছি, 5 জন মিউচুয়ালি এগ্রিড হলাম যে আমরা কোনো একটা জায়গায় ইনভেস্ট করব। তো আমরা সবাই টাকা দিলাম একটা করে। তো এই যে যেরকম টাকা যার কাছে যতটা অ্যাভেলেবেল তিনি দিতে পারেন। মিউচুয়াল ফান্ডে যে কেউ মানে যে কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারে। 100 টাকাও ইনভেস্ট করা যায়, আচ্ছা, 1000 টাকা ইনভেস্ট করা যায়, 5000 টাকা ইনভেস্ট করা যায়, যে কোনো দিনের জন্য করা যায়। তো এখানে যে কোনো অ্যামাউন্ট যে কোনো মিউচুয়াল ফান্ডে মানুষ ইনভেস্ট করতে পারে, তার যেরকম সম্ভব, যে কোনো ডিউরেশনের জন্য করতে পারে। ঠিক আছে, এবার আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। ধরুন মিউচুয়াল ফান্ড সম্বন্ধে অনেকের ধারণা আছে যে মিউচুয়াল ফান্ড মানে শেয়ার মার্কেট। ঠিক। মিউচুয়াল ফান্ড ইজ ইকুয়াল টু শেয়ার মার্কেট নয়। মিউচুয়াল ফান্ডে আপনি একদিনের জন্য টাকা রাখতে পারেন, হ্যাঁ, সারা জীবনের লাইফ টাইমের জন্য রাখতে পারেন, এনি পিরিয়ডের জন্য রাখতে পারেন। মিউচুয়াল ফান্ড মানে শেয়ার মার্কেট একটা পোর্শন, তাছাড়াও আছে এখানে ডেট ফান্ড আছে। মানে ডেট ফান্ড বলতে যেগুলো কি, যে কিছুটা ফিক্সড ডিপোজিটের মতন, বললে যেটা সবাই বুঝবে সেই ধরনের। তো সেখানে ভোলাটিলিটি নেই, ওঠানামা নেই, ইকুইটি মার্কেটের সঙ্গে যুক্ত নয়। আবার হাইব্রিড ফান্ড আছে, মানে কি কিছুটা ইকুইটি মার্কেট, কিছুটা আমার ওই কি বলবো ভোলাটিলিটি নেই, এই ধরনের, কম্পারেটিভলি রিস্ক কম। তো এই ধরনের আছে। এইবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে অবশ্যই সেখানে ফান্ড রয়েছে বিভিন্ন। তো সেই ফান্ডগুলোকে বুঝে আমার গোল কি, মিউচুয়াল ফান্ডের ফান্ডগুলোরও গোল আছে, সেই অবজেক্টিভ দেখে, ধরুন আমি ফ্যানের সুইচটা যদি টিপি তাহলে ফ্যানটাই চলবে, কিন্তু আর যদি আমি লাইটের সুইচ টিপি তাহলে লাইট জ্বলবে। এবার আমি যদি ভুল করে আমি একটা ইনভেস্ট করেছি, কী জন্য করেছি জানি না, ফান্ডের অবজেক্টিভ একটা, আমি সেখানে ঢুকে গেছি, তাহলে কি হতে পারে? ফান্ডের অবজেক্টিভ বলতে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের যে ফান্ড আছে তাদের একটা নিজস্ব অবজেক্টিভ আছে, যে এটা এই পারপাসে, এটা এই পারপাসে, এটা এই পারপাসে। আচ্ছা, বুঝতে পেরেছেন? এবার সেই অবজেক্টিভটা না জেনে, কিরকম পারপাস, ধরুন আপনি একটা গাড়ি, এখান থেকে আপনি এয়ারপোর্ট যেতে চান, সে ফর এক্সাম্পল, যে কোনো গাড়িতে যদি উঠে পড়েন আপনি তো যেতে পারবেন না। একটা খুব রংচঙে গাড়ি দেখলেন খুব ভালো, সেটা খুব ভিড় হচ্ছে এই গাড়িটাতে। ধরুন একটা মেডিসিনের দোকানে, যে সব থেকে লুক্রেটিভ লাগছে যে মেডিসিনটা আমায় দাও, এই বলে কেউ নেয় তো? তো এখানেও তেমনি প্রত্যেকটা ফান্ডের একটা নিজস্ব অবজেক্টিভ আছে, নিজস্ব গোল আছে, তার একটা ডেস্টিনেশন আছে, সেই অনুযায়ী তাকে আমি একটু পরে আরো একটু ডিটেলে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার যদি বলেন যে আমরা কিভাবে, প্রথম কথা হচ্ছে এই ধরনের ফান্ড বাঁচতে গিয়ে যেটা করে মানুষজন, বেস্ট ফান্ড কোনটা সেটা খোঁজে। বেস্ট ফান্ড কোনটা সেটা খোঁজে। বেশ, আচ্ছা, এটা কি করে বুঝবো আমি বেস্ট ফান্ড কোনটা? হ্যাঁ, এইটাই হচ্ছে কি করে বুঝবো। দেখুন, এটা খুব একটা ভালো প্রশ্ন করেছেন যে কি করে আমি বুঝবো। তা আমার জানা মোটামুটি 2 জন লোক জানে, কিন্তু আমি এই 2 জনের নাম বলে দিচ্ছি, তাদের কাছে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। একজন কে বলুন তো? একজন ভগবান, উনি জানেন বেস্ট ফান্ড। আর একজন জানে যে লায়ার, মিথ্যাবাদী, সে জানে বেস্ট ফান্ড। তৃতীয় ব্যক্তি আমি আমার এই 20 বছরের বেশি লাইফে দেখিনি, যিনি ফান্ডটা ম্যানেজ করছেন তিনিও জানেন না তার ফান্ডটা বেস্ট ফান্ড। আচ্ছা, তো আজকে ধরুন সচিন তেন্ডুলকার একটা ব্যাটে খেলে 3 সেঞ্চুরি করেছে, তাহলে এবার আমাকে ওই ব্যাটটাই নিতে হবে, নাহলে হবে না। আমি 3 সেঞ্চুরি করতে পারবো না। উল্টে আমার ব্যাটটাই যদি সচিন তেন্ডুলকার দিয়ে দিই, ও কিন্তু 3 সেঞ্চুরি আবার করে দেবে।
বেস্ট ফান্ড বলে কিছু হয় না। অ্যাকচুয়ালি হিউম্যান সাইকোলজিতে প্রবলেম আছে কি বলুন তো, আমাদেরকে ছোটোবেলা থেকে টিউনিং করা হয়েছে বেস্ট স্কুল, বেস্ট ফ্রেন্ড, বেস্ট টিচার, বেস্ট বুক, বেস্ট স্টুডেন্ট হয় না, এই বেস্ট স্কুল হয় না, বেস্ট টিচার হয় না, বেস্ট স্টুডেন্ট হতে হয়, বেস্ট ফান্ড হয় না, ইনভেস্টারকে বেস্ট বিহেভ করতে হবে, সেটাই সে রিটার্ন পাবে। আচ্ছা, বুঝতে পেরেছেন ব্যাপারটা? মানে বেস্ট ইনভেস্টর হতে হবে, বেস্ট ইনভেস্টার হতে হবে আমাকে। তা আমার আচরণটা করতে হবে। আমি এর আগে প্রথমে বলেছি না যে আমার কি কি দেখে করা উচিত, সেইটা হলে পরে হয়। যেমন ধরুন আমি একটা জিনিস বলছি যে কারোর ধরুন 1 লাখ টাকা ইনকাম আছে, যেটা আপনি আমাকে প্রথমে জিজ্ঞেস করেছিলেন। ধরুন কারোর একটা 1 লাখ টাকা ইনকাম আছে, আর এক্সাম্পল বলছি। এইবার সেখান থেকে তিনি হয়তো 30,000 টাকা ইনভেস্ট করছেন মাসে মাসে, ঠিক আছে, SIP হোক যাই হোক, কোন ফান্ড জানি না আমি, 30,000 টাকা করে ইনভেস্ট করছেন তিনি। সেই জায়গাটায় যেখানে ইনভেস্ট করছেন সেখানে অ্যাভারেজ রিটার্ন পাচ্ছেন 12%। তিনি যদি 8 বছর এরম করে ইনভেস্ট করেন তাহলে তিনি 50 লাখের ওপর একটা পোর্টফোলিও তৈরি করে নিতে পারবেন, 1/2 কোটিপতি। এবার তিনি তার ইনভেস্টমেন্টটাকে কন্টিনিউ করছেন, পরের 50 লাখটা হতে লাগবে কিন্তু আর 8 বছর নয়, 4 বছর। আর 4 বছর পরেই সেটা কিন্তু 50 লাখ আরও হয়ে যাচ্ছে 1 কোটিপতি। 30,000 টাকা ওই সেম ইনভেস্টমেন্টটাকে, তার পরের প্রত্যেকটা 50 বছর আসতে 4 বছর লাগবে, 50 লাখ আসতে। হ্যাঁ, 20 বছর যদি উনি এইভাবে চালিয়ে যেতে পারেন তাহলে আর প্রত্যেক বছরে 50 লাখ করে বাড়তে থাকবে ওই সেম ইনভেস্টমেন্টটাই। তাহলে এটা হচ্ছে কিসে? ফান্ডটার জন্য। ফান্ডটা তো 12% রিটার্ন দিচ্ছে। এইখানেই লুকিয়ে আছে সব লজিকটা। এটা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের জন্য। যত টাইম যাচ্ছে তত কম্পাউন্ডিং ইন্টারেস্টটা বাড়ছে। ঠিক, বুঝতে পেরেছেন কথাটা কি? হ্যাঁ হ্যাঁ। এবার পাচ্ছে না কেন মানুষ? এই ফার্স্ট 8 বছরটা হচ্ছে খুব পেনফুল ইয়ার। দেখুন, এই ফার্স্ট 8 বছরের মধ্যে সেই মানুষটার অনেক কিছু ঘটবে। সে এখানে রোলার কোস্টারে চড়েছেন তিনি, এর আগে কোনো দিন তিনি মার্কেট লিঙ্ক প্রোডাক্টে ইনভেস্ট করেননি, তার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই। ওই বন্ধু বলেছে, এই বলেছে, ওই বলেছে, এর বাইরে। তাহলে তিনি রোলার কোস্টারে চেপেছেন। এবার রোলার কোস্টারে চেপে যা হয়, ও একবার যখন ওপরে গেছে নামতেও তোকে হবে। আর নামবে যখন, তখন পেট সুরসুর করবে, এই নামিয়ে দাও করে চেঁচামেচি করবে। একবার যদি থেকে যায়, পরের বারে যখন নামবে সে লাভ দেবেই, পাবে না রিটার্ন, সে কোটিপতি হতে পারবে না। তারপর বলবে কপালের দোষ। অ্যাকচুয়াল এটা হয়। কিন্তু যে তার অ্যাডভাইসারের সঙ্গে আছে সে তার হাতটা ধরে রাখবে যে না, তুমি এটা করো না, এই জায়গায় এই করা উচিত, এই জায়গায় এই বিহেভ করা উচিত, এই করা উচিত, ইত্যাদি ইত্যাদি। যদি তার ওপর ট্রাস্ট থাকে তাহলে তিনিও খুব তাড়াতাড়ি, কত বছর লাগছে তার কোটিপতি হতে? ওই 30,000 করে হলে প্রথম 8 বছরে আমি বললাম 50 লাখ হচ্ছে, পরের 4 বছরের মধ্যে, তার মানে 12 বছরের মধ্যেই তো কোটিপতি হচ্ছে সে। যেমন লোকের তো একটা ইচ্ছা থাকে না কোটিপতি হব। তো অ্যাকচুয়ালি জানালো বেস্ট ফান্ডের ব্যাপার বলছিলাম। এবার যদি আপনি বলেন যে আমরা কিভাবে, দেখুন ফান্ড লোককে সিলেক্ট করে দিই। আপনারা তো করেন। হ্যাঁ, এটাই আপনাদের কাজ, এটাই আমাদের কাজ। তো মেইন হচ্ছে দেখুন, এইগুলা যখন যাদের প্রচুর পয়সা আছে তাদের অনেক সুযোগও আছে, তারা অনেক বড়দের কাছে পৌঁছতেও পারে। আমরা না, আমি নিজে যেহেতু একটা গ্রাম থেকে উঠে আসা ছেলে, আমি ক্লাস 12 পর্যন্ত হারিকেনের আলোয় পড়েছি, ঠিক আছে, তো বর্ধমান ডিস্ট্রিক্টের একটা গ্রামে থাকতাম। তো আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, এবং আমি কি বলবো, আমার ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডটাই ফাইন্যান্স। আমি পড়াশোনা করেছি, আমি M.Com কস্ট অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্সের যা কিছু দরকার ডিগ্রি নিয়েছি, আমি একজন সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার। এবং আমার মেন মোটো হচ্ছে সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ, যার জন্য কেউ নেই। আর যে ভুল করে বেশি সেই মানুষটাকে, এই এতক্ষণ ধরে আমি যেগুলো বললাম কিন্তু ওই দিকটায় তাকিয়ে। ঠিক ঠিক। তো এবার একা ছিলাম, করতে পারতাম না। এখন আমরা একটা টিম তৈরি করেছি, একটা বড় টিম তৈরি করেছি, এখানে এক্সপার্ট সমস্ত টিম মেম্বার আছে, তারা অনেকভাবে গাইড করে, তাদের অনেক ডিপার্টমেন্ট রাখা হয়েছে আমাদের। তো আমরা কিভাবে করি,
তো আমরা শর্টে বলছি যে আমরা কীভাবে করি। আমাদের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস টিম আছে, পোর্টফোলিও রিভিউ টিম আছে, যারা মনিটর করে। আপনি একটা ভালো গাছ লাগিয়েছেন, কিন্তু গাছটাকে যদি পরিচর্যা না করা হয়, মনিটর না করা হয়, দেখা না হয়, গাছটা যত ভালোই হোক ফল কি দেবে? তাহলে মিউচুয়াল ফান্ডে দেখুন প্রচুর স্কিম আছে, হ্যাঁ, 150-র ওপর মানে ক্যাটাগরি আছে, স্কিম আছে তার থেকেও অনেক বেশি। এবার ধরুন আমি আপনাকে বলছি ইকুইটি একটা ক্লাস, অ্যাসেট ক্লাস, লোকে জানে এটা ইনভেস্ট করে। এই ইকুইটির আন্ডারে না কত ধরনের ক্যাটাগরি আছে, লার্জ ক্যাপ ক্যাটাগরি, মিড ক্যাপ ক্যাটাগরি, স্মল ক্যাপ ক্যাটাগরি, ভ্যালু ফান্ড, হ্যাঁ, তারপরে বহু আছে এই ক্যাটাগরি। বলুন আপনি এর মধ্যে থেকে একজন কোনটা খুঁজবে? এবার আমার আরও প্রবলেম আছে কি, যে শুধুই তো ইকুইটি নেই, ইকুইটির মধ্যে এর মধ্যে কতগুলো মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে, 45টার ওপর। প্রত্যেকের লার্জ ক্যাপ আছে, প্রত্যেকের মিড ক্যাপ আছে, প্রত্যেকের স্মল ক্যাপ আছে। তাহলে একজন সে কি করে খুঁজে বার করবে যে আমার জন্যে এইটা? এরপর আছে ডেট, একটা ক্যাটাগরি, খুব ভ্যালুয়েবল ক্যাটাগরি, রিস্ক কম। সেখানেও কিন্তু এইরকম আছে লো ডিউরেশন ফান্ড, শর্ট টার্ম ডিউরেশন ফান্ড, ক্রেডিট রিস্ক ফান্ড, মডিফাইড ডিউরেশন ফান্ড, এরকম অনেক আছে। তাহলে আবার তার ক্ষেত্রেও অতগুলো এএমসি মানে মিউচুয়াল ফান্ড কোম্পানি রয়েছে, এক একটা ক্যাটাগরির অতগুলো করে ফান্ড আছে, ওই 40-45টা করে। এরপর আছে হাইব্রিড নেচার, সেখানেও একই জিনিস। তাহলে এবার ভাবুন যে আমরা গ্রাম অঞ্চলে একটা কথা শুনতাম না, খড়ের গাদায় ছুঁচ খোঁজা। এবার তিনি কি করছেন, এটা যেহেতু তার একটা নলেজ লাগবে, তার একটা এক্সপার্টাইজ লাগবে, তার একটা এক্সপিরিয়েন্স লাগবে। এরপরে আছে কি বলুন তো, আমরা সিলেকশনের জন্য আরও অনেক কিছু লাগে। দেখুন কোন ম্যাট্রিক্সগুলো আমাকে ফলো করতে হবে। ইকুইটির ক্ষেত্রে অনেক ধরনের ম্যাট্রিক্স লাগে, যেমন ধরুন তার কি বলবো, তার পোর্টফোলিও রেশিও কী রয়েছে, সার্পে রেশিও, টেনিওর, আলফা, বিটা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, পিই রেশিও, অনেক সাইন্টিফিক জিনিস যেগুলো জানতে পারা যায় না। ডেটের ক্ষেত্রে ঠিক এইরকম অনেক কিছু রেশিও রয়েছে যেগুলোকে অ্যানালিসিস করতে হয়, যেগুলোকে নিয়ে একটা রিসার্চ টিম যারা রাত দিন এই কাজ করছে তারা দেখছে। তারপরেও কিন্তু ছাড়া নয়, কিন্তু তারপরে আছে যে মিউচুয়াল ফান্ড কোম্পানিতে আমি ইনভেস্ট করব, তার ক্রেডিবিলিটি কী আছে, তার সার্ভিস কীভাবে সে দেয়, এর আগে কি করেছে, ফান্ড ম্যানেজার রয়েছে, তার প্রিভিয়াস হিস্ট্রি কী রয়েছে, তার এর আগের যে ফান্ড ম্যানেজ করেছিল কতগুলো লেবারে তাদের লেয়ারে ফান্ড ম্যানেজমেন্ট আছে, এরকম অনেক জিনিস দেখতে হয়। তারপর এক্সপেন্সেস রেশিও কত ফান্ডটার, তারপরে আমরা রিটার্ন দেখি। বহু মানুষ বলে যে আমরা ফান্ড সিলেকশন করি কি পাস্ট রিটার্ন দেখে। আচ্ছা ভাবুন তো, পাস্ট রিটার্ন দেখে যদি ফান্ড সিলেকশন করা হয় তাহলে কি হতে পারে? ধরুন আজকে কেউ গাড়ি চালাচ্ছে, গাড়ির সামনে একটা বিশাল কাঁচ লাগিয়ে দিয়েছে, যে সামনে দেখে তুমি গাড়িটা চালাও, যদি কখনো দরকার হয় তোমার লুকিং গ্লাস দেওয়া হচ্ছে, এদিকে একটা সাইড মিরর দেওয়া হয়েছে, ওগুলো দেখা যায় কি পিছনটা। এবার যদি পাস্টটা দেখে যদি কেউ পিছনটা দেখে গাড়িটা চালায় তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট। এবং দেখবেন পাস্ট রিটার্ন দেখে যারা ইনভেস্ট করছে, একবার না হোক দ্বিতীয়বার, প্রথম রোলার কোস্টারে কিছু হয়নি হয়তো, পরের রোলার কোস্টারে সে ঝাঁপ মারবি, কারণ সে দেখছে কোনটা, পিছনটা। সামনেটা দেখার তার জানা নেই, তার কাছে তো ওই কী করে বার করবে সে সামনেটা? তাকে তো পাস্ট রিটার্ন মানে কি, ওটা তো পাস্টে যেটা হয়েছে সেটার রেজাল্ট। সে 5 থেকে 7 পর্যন্ত ফার্স্ট হয়েছে, সে পরে কি 8-এ ফার্স্ট হবে গ্যারান্টি নেই তো। এবার রিটার্ন হিসেবে আমরা দেখি কিভাবে, আমরা দেখি রোলিং রিটার্ন, আমরা দেখি সিএজিআর রিটার্ন, এক্সআইআর রিটার্ন, আরও অনেক ধরনের রিটার্ন রয়েছে, অ্যাবসলিউট রিটার্ন। তারপরে রোলিং রিটার্নের আবার বিভিন্ন স্টেজে কি হতে পারে রিটার্ন। ওরে বাবা, এইগুলো তো টেকনিক্যাল ব্যাপার, এগুলো তো আপনারা বেটার বোঝেন। আমাকে একটা কথা বলুন, এই যে আমি একটা মিউচুয়াল ফান্ড কোম্পানিতে ইনভেস্ট করলাম, কোম্পানিটা বন্ধ হয়ে গেলে কি হবে? ঠিক বলেছেন, এটা ভালো বলেছেন, কিন্তু অলরেডি অনেক মিউচুয়াল ফান্ড বন্ধ হয়ে গেছে এরা। হ্যাঁ হয়ে গেছে, তো তাদের কি হচ্ছে? কারোর টাকা মারা গেছে, এটাই আমি জানতে চাই। হ্যাঁ দেখুন, অদ্ভুত একটা ব্যাপার, মিউচুয়াল ফান্ডে না টাকাটা কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে থাকে না, সেবির রেগুলেশনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে, সেখানে থাকে, ট্রাস্টি বডির কাছে থাকে। তা যার ফলে সেই মিউচুয়াল ফান্ড কোম্পানিটার নাম হচ্ছে কি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ও খালি অ্যাসেটটাকে ম্যানেজ করে, তার জন্য একটা ফিস পায়, যেমন যে মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনি করুন না কেন। তো ওইটাই তার কাছে। সেই জন্য ধরুন আমি আপনাকে একটা বলছি, নাম নিয়েই বলতে পারি তো, ধরুন রিলায়েন্স মিউচুয়াল ফান্ড হাউস একটা ফান্ড হাউস ছিল, যেটা একটা সময় ইন্ডিয়ার টপ ফান্ড হাউস ছিল। তো সেই কোম্পানিটা আর নেই,
ওটা অনিল আম্বানি গ্রুপের ছিল। তো তারপরে ও যে কোনো কোম্পানি মিউচুয়াল ফান্ডটাকে এএমসি যখন মিউচুয়াল ফান্ড কোম্পানি করতে চায় তখন প্রথম তাদের কী করতে হয়, সেবির কাছে একটা অ্যাপ্লাই করতে হয়, আর তারপর তার অনেক প্রসেস আছে, সেইটা যদি মেনে সেবি যদি তাকে দায়িত্ব দেয় তখন সে করতে পারে। এবার সে যদি ব্যবসাটাকে না চালাতে পারে, সে আবার ওই সেবিকে জানাবে আমি চালাতে পারছি না, তখন সেবি অন্য যে কোনো জনকে দেখবে, তখন ওটা তার কাছে চলে যাবে। কিন্তু ওই কাস্টমার বা যার যে ইনভেস্টার, তার কিচ্ছু সে জানতে পারছে না, তার কোনো ক্ষতিও হবে না। আজকে সেইটা রিলায়েন্স মিউচুয়াল ফান্ড হয়ে গেছে নিপ্পন মিউচুয়াল ফান্ড। বহুজন যাদের রিলায়েন্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট ছিল তারা জানেও না যে ওটা কখন নাম পাল্টে নিপ্পন হয়ে গেল, এবং তাদের ইনভেস্টমেন্টগুলো আরও গ্রো করছে। তো এটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একমাত্র জায়গা যেখানে কারুর কোনো দিন টাকা মার যায়নি। আরেকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো যে এই যে অনলাইনে এত আমি বলছিলাম ইনস্টাগ্রামে বারবার রিল আসে যে এই অ্যাপ আছে যেখানে ইনভেস্ট করলেই ভালো হবে, এই অনেক ফিনান্সিয়াল অ্যাডভাইজার ইনফ্লুয়েন্সার আছে এখন, তারা ফিনান্সিয়াল অ্যাডভাইস দেয়। এই অনলাইন ইনভেস্টমেন্ট এখন তো বেশিরভাগ জিনিসপত্র অনলাইনই হয়ে গেছে, এইসব অনলাইন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি কি জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে এবং কীভাবে ব্যাপারটা সেফ রাখা যাবে? এক তো কিছু জিনিস আমি এর আগে বলেছি যে এই জিনিসগুলো দেখা দরকার। তারপরে আর একটা বড় জিনিস দেখা দরকার, আপনি যে ফাইন্যান্সের যে ইনভেস্টমেন্ট হোক, ইন্স্যুরেন্স হোক, যাই করতে চাইছেন, এটা কত দিনের জন্য করছেন। ও বলবে আমার ছেলের এডুকেশনের জন্য করছি, এই 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 তাই কি? ভালো করে ভাবুন, ফাইন্যান্সের এভরি মানি আপনি যেটা ইনভেস্ট করছেন এটা লাইফ টাইমের জন্য। আজকে যদি কারোর রিটায়ারমেন্টের জন্য ইনভেস্ট হয়, তাহলে সেটা কত বছরের জন্য? যখন তিনি রিটায়ার করে গেলেন মিটে গেল। তিনি যতদিন বাঁচবেন, তার স্পাউস যতদিন বাঁচবে, তার বেনিফিশিয়ারিরাও যতদিন বাঁচবে ততদিনের জন্য। তাহলে এত লং টাইম, যেটা ভাবতেও পারছি না। আমি গাড়ির হেডলাইটটা যতটা যাচ্ছে ওইটুকুটা দেখতে পাচ্ছি, তার বিয়ন্ড দেখতে পায় কে? তাহলে আমাকে তার সঙ্গে পরামর্শ করা উচিত। আদারওয়াইজ আমি সব শর্ট টার্ম ভাবছি, তাহলে রেজাল্ট আমার সেরকমই হবে। ব্যাপারটা যেটা আমি বুঝতে পারলাম, বুঝলেন, সেটা হলো যে আমাদের যেরকম শরীরের অসুখ হলে ডাক্তারের কাছে যেতে হয়, মনের অসুখ হলে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়, তেমনি এবং তাছাড়া ধরুন আমাদের যখন শিক্ষার প্রয়োজন হয় স্কুলে যেতে হয়। তো আমার ধারণা এই যে ফিনান্স ম্যানেজ করার যে একটা আমি সব পারবোটা, এটা না ভেবে একটুখানি অ্যাডভাইজারদের কাছে যাওয়া উচিত বা তাদের এক্সপার্টিসটা নেওয়া উচিত। কারণ ওটা মানে আপনার ক্ষেত্রেই বলি যে আপনার তো এক্সপার্টিসই ওটা, রাইট, সেইটা করা উচিত বলে আমার মনে হয়। হ্যাঁ ঠিক, আপনি দেখুন যেটা বলেছেন সেটা ঠিক, আবার উল্টোটাও আছে। কিন্তু ধরুন যদি কেউ পাড়ায় গলি ক্রিকেট খেলতে চায়, তাহলে কোনো কোচের দরকার হবে না। কিন্তু যদি ক্রিকেটটা খেলে কিছু করতে যায়, স্টেট লেভেলে খেলতে চায় বা ন্যাশনাল লেভেলে খেলতে চায় বা ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে চায়, তাহলে একটা কোচ না অনেক কোচ লাগবে। ঠিকই, তাই নয় কি? তো এটা ডিপেন্ড করছে সে টাইম পাসের জন্য ইনভেস্ট করছে, এই কিছু একটা করতে হবে বলে করছে, লাগবে না। কিন্তু যদি সিরিয়াসলি তার টাকা পয়সাটা তার কাছে খুব সিরিয়াস, এটা যদি হয় তাহলে লাগবে। কারণ আমাদের কাছে এরকম বহু মানুষ আছেন যারা কিন্তু একটা টাইমে এটাই করেছিলেন, এই অনলাইনেই করেছিলেন এরকম বিভিন্ন জায়গায়। তারপর দেখুন কার কি কতটা বোঝা নিতে পারে সেটা তার ব্যাপার, তাই না? আমরা কি করি বিভিন্ন জনের ক্ষেত্রে যেটা করি, তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা কি হয়। ধরুন একজন কেউ ইনভেস্ট করতে চাইছে, ফান্ড সিলেকশন তো বললাম। প্রথমে আমরা দেখি কি একজনের রিস্ক নেবার ক্ষমতা কতটা আছে। ধরুন ফার্স্ট আগে দেখি যে ডাক্তারবাবু যেরকম দেখেন না, ডাক্তারের কাছে যদি আপনি যান, সে কী করবে, প্রেসক্রিপশনে বাঁ দিকে লিখতে আরম্ভ করে না, কতদিন ধরে হয়েছে, প্রেশারটা দেখুন তো, দেখে দিল তার অ্যাসিস্ট্যান্ট, দিয়ে লিখে দিল। পালস দেখেন, জিভ দেখেন, চোখের তলায় দেখেন, ইত্যাদি ইত্যাদি, আপনি কি ওষুধ খেয়েছেন, কবে কি হয়েছে, আর প্রেসক্রিপশনের বাঁ দিকে সব লেখেন। তার মানে কি তিনি পেশেন্ট প্রোফাইল একটা তৈরি করেন। একদম। তেমনি আমরা প্রথম আমাদের সঙ্গে কেউ যুক্ত হলেই ফার্স্ট আগে আমরা তার কোনো ইনভেস্টমেন্ট নয়, ফার্স্ট আগে তার ইনভেস্টমেন্ট প্রোফাইল, ইনভেস্টর প্রোফাইল আগে একটা তৈরি করি। আচ্ছা, মানে তার উপর ডিপেন্ডেন্ট কতজন, তার ইনকাম কি, তার এক্সপেন্সেস কি, ইনকামের সোর্সটা কোথা থেকে আসছে, ওটা কতটা সিকিউরড, তার প্রিভিয়াস কি ইনকাম ছিল, তাদের হেরিডিটি থেকে এরকম করে বোঝা হয়। এবার তার রিস্ক প্রোফাইল বানাই একটা, যে তার রিস্ক নেবার ক্ষমতা কতটা আছে, সে রিস্ক নিতে চাইছে কতটা, রিস্ক নেওয়া উচিত কতটা। আচ্ছা,
তিনি চাইছেন খুব এক্ষুনি ঝাঁপাবো আমি ওখানে, এই করব, কিন্তু তার রিস্ক নেওয়া উচিত কতটা। ঠিক আছে, এইগুলোর পর আমরা দেখি তার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা কী আছে, গোলগুলো কী আছে, এবং সেগুলোর প্রায়োরিটাইজ করা হয় যে এই গোলগুলো এইভাবে প্রায়োরিটাইজ করা হবে। তারপর আমরা তার অ্যাসেট অ্যালোকেশন করি, যেমন একটু আগে আমি বলছিলাম ইকুইটি, ডেট, এইভাবে বিভিন্ন ফান্ড ক্যাটাগরি বলছিলাম, সেইভাবে অ্যাসেট অ্যালোকেশন করি যে কোথায় 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 তাকে অ্যাসেট অ্যালোকেট করা হবে। তারপর আসে তার ওই ফান্ডের ব্যাপার, তার অনেক পরে, বুঝতে পেরেছেন ব্যাপার, ঠিক ওই যে ফান্ড সিলেকশনের ব্যাপারগুলো ওগুলো আসে তারপর, এত কিছুর পর। এবার একবার এটা করে নিলেই হয় না। ধরুন একজন ব্যক্তি, তার একটা সময় তিনি প্রথম ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন, তাহলে তার রিস্ক নেবার যে ক্ষমতাটা ছিল, তিনি যখন 5-6 বছর কাটিয়েছেন তার কিন্তু বোঝা আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে, তার এবার রিস্ক নেওয়ার ক্ষমতা হয়তো একটু বাড়তে পারে, তাহলে রিস্ক প্রোফাইলিং করা দরকার। বুঝেছি, মানে একটা প্রপার, কি বলবো, প্রপার একদম যতটা সম্ভব অ্যানালিসিস করা এবং বারবার সেটাকে ডায়নামিক, এটা কোনো কিন্তু এরকম নয় যে স্ট্যাটিক নয়, না স্ট্যাটিক নয়, ইকোনমিটা ডায়নামিক, ফান্ডগুলো ডায়নামিক, ঠিক সবই ডায়নামিক, সেজন্য এগুলোও ডায়নামিক। এই অ্যালোকেশন ফান্ডও তো চেঞ্জ হবে, ঠিক ঠিক, তার মনিটরিং হবে, সেই অনুযায়ী চেঞ্জ হবে, ঠিক এইভাবে হয়। বেশ বেশ, আমরা পডকাস্টেরও শেষের দিকে এসেছি, এবং মানুষের জীবনের যে শেষ পর্যায়টা, সেটা হলো আফটার দেয়ার রিটায়ারমেন্ট। মানে আজকের দিনে তো গভর্নমেন্ট জব যারা করে তাদের তো রিটায়ারমেন্ট প্ল্যান, তারা তো জানে হ্যাঁ তারা একটা পেনশন পাবে, তারা একটা কিছু পাবে, কিন্তু যারা এটা নেই যাদের কাছে, তারা নিজেদের রিটায়ারমেন্ট কি করে প্ল্যান করবে এবং তার জন্য তাদের কি কি করা উচিত? এটা খুব বড় একটা পয়েন্ট। কেন বললাম সেটা হচ্ছে যে একটা মানুষের জীবনে মৃত্যু যেমন একটা সার্টেন, তেমনি ইনকাম একদিন শেষ হবে। ইনকাম যখন শুরু হয়, ইনকাম একদিন শেষও হয়, কিন্তু ইনকাম শেষ হয়ে গেল মানে লাইফটা শেষ হলো না কিন্তু, তাই না? যদি দেখেন যে এই আগেকার দিনে মানুষজনের আর্নিং স্টার্ট হয়ে যেত খুব আর্লি, 18 বছর এরকম এই সময়তেই আর্নিং স্টার্ট হয়ে যেত, তখন আর্নিং চলতো 58-60 বছর পর্যন্ত, তাই না? রিটায়ারমেন্টটা 60 বছরে, তার মানে ধরুন অলমোস্ট একটা 40 বছরের পিরিয়ড তার আর্নিং এজ। আর বাঁচতেন তখন লাইফ কভারেজ, মানে লাইফ এক্সপেক্টেন্সি বা লংজিভিটি খুব কম ছিল, সরকারি হিসেব মতন ছিল 65, কারণ চিকিৎসা ব্যবস্থা ছিল না, এক একটা মরক আসতো, মানুষ মারা যেত, ঠিক ঠিক, রোগবালাই হতো, মারা যেত। তো আমি কিন্তু এক্সেপশনালদের কথা বলছি না, নর্মালি, হ্যাঁ। তো 40 বছর আর্নিং, আর কোনো ইনফ্লেশন, খরচাই তো করার জায়গা ছিল না। সেখানে 5টা বছর আমার ওই আর্নিংয়ে চলবো, তার সঙ্গে ছিল জয়েন্ট ফ্যামিলি, আমি যদি একটু কমা হই, বাকিরা যদি একটু হয় চলে যাবে, ম্যানেজ করে নেবে। এগ্রিকালচারের ওপর ডিপেন্ড করা ব্যাপার ছিল। আজকে জয়েন্ট ফ্যামিলি অ্যাবলিশড। এবার ভাবুন আজকের যুগে একজনের আর্নিং স্টার্ট হতে হতে মোটামুটি 25 বছর লেগে যাচ্ছে। কত বছর করবে সে? ম্যাক্সিমাম বলছে 50। তাহলে ভাবুন 25 বছর একটা আর্নিং এজ, 40 বছরের আর্নিং এজটা কমে গেল 25 বছর। এবার লাইফটা ভাবুন, আজকে সরকারি হিসেব মতো বলছে 70-72, কিন্তু যাদের একটু টাকা পয়সা আছে, যাদের একটু চিকিৎসা করার সুবিধা আছে, যারা একটু ভালো মন্দ খায়, তাদের লাইফ কিন্তু বলছে এক্সপার্টরা 90-95। তাহলে যদি 90 বাদ দিন, তাহলে আমার আর্নিং এজ অনুযায়ী রইল কত? 25 থেকে 50, 25 বছর। আর যদি 85ও যদি ধরি, 90ও যদি ধরি, তাহলে আমার কত বছর? আমাকে 50 থেকে 90 মানে 40 বছর বাঁচতে হবে। একবার ভাবুন একবার এর ইম্প্যাক্টটা। আমি 25 বছর রোজগার করে এই ক্যাপিটাল ইকোনমিতে এই রকম খরচার জায়গায় সব খরচা করে কত টাকা জমাবো যে আমার 40 বছর চলবে? এবার আমার চললে হবে না, আমার পরে আমার আমি কতদিন বাঁচবো আগে আমি জানি? কত আনসার্টেনটিস দেখুন। আমি কতদিন বাঁচবো আমি জানি না, আমার স্পাউস কতদিন বাঁচবে জানি না, আমি কোথায় থাকবো। বলবেন আরে তার সঙ্গে কি সম্পর্ক আছে? আপনি যেখানে আজকে আছেন, 15 বছর আগে আপনি জানতেন না এখানে আমায় থাকতে হবে। কালকে আপনি রিটায়ার হওয়ার পর আপনি কোথায় থাকবেন? তাহলে আবার নতুন করে আপনাকে টাকা রাখতে হবে না তো, টাকা লাগবে না তো, তাহলে তো ওই কর্পাস থেকে আপনার যাবে ওই থাকার জায়গাটাকে অ্যারেঞ্জ করতে। ঠিক। আপনার সঙ্গে আপনার চিলড্রেনদের রিলেশনশিপ কীরকম থাকবে?
সবের কিন্তু ইম্প্যাক্ট আছে, নয় কি? একবার ভাবুন, রিটায়ারমেন্ট প্ল্যানিং সব থেকে মানুষের কাছে না সব থেকে অ্যালার্জি। লংগেস্ট প্ল্যানিং হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিং। 30-35 বছর ধরে একটা প্ল্যানিং চালাতে হবে আমাকে। এত বছর প্ল্যানিং করে চলার এক্সপিরিয়েন্স আছে যিনি করছেন তার? তিনি একটা ফান্ড দেখে নিয়েছেন, রিটায়ারমেন্ট লেখা আছে তার মধ্যে, চালাতে পারবেন না তিনি। চললে তার কত টাকা জমবে, কত টাকার কর্পাস লাগবে। একটা অনলাইনে ক্যালকুলেটর দেখেছেন, আরে এটা হতে পারে, আমি কতদিন বাঁচবো আমি জানি না। আমার ধরুন আজকে যদি আমি একটা এক্সাম্পল বলি, আজকে যদি কারুর ফ্যামিলির এক্সপেন্ডিচার হয় ধরুন সাপোজ 35,000 টাকা, ঠিক? এবার 9% রেটে যদি ইনফ্লেশন হয়, জিনিসপত্রের দাম যদি বাড়ে, এই ইনফ্লেশন এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যার বাড়িতে বাচ্চারা পড়াশোনা করছে তার ইনফ্লেশন খুব হাই, যিনি চাকরি করছেন তাকে রাস্তায় যাতায়াত করতে তার হাই, যার বাড়িতে কোনো চিকিৎসা চলছে তার হাই। তো এবার যদি 9% রেটেও হয় ইনফ্লেশন, তাহলে ধরুন 8 বছরে ওই 35,000 টাকার যার আজকের খরচা 8 বছর পরে হবে ওটা 70,000। 16 বছর পর 70,000টা হবে ডবল। 8 বছর পরে হলো 35টা 70, তারপরে 1,40,000। তাহলে সে যদি 16 বছর পর রিটায়ার করে 1,40,000 টাকা তার কর্পাস, তার জন্য কত লাগবে? সে তো একটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে মনে করেছে এইটা হবে। এইখানে কি শেষ? সে 50-এ ওটা রিটায়ার করলো, বল ঠিক আছে 1,40,000 করে আমি চালিয়ে নেবো। তার 8 বছর পর এবার ওই কর্পাসটাকে তো গ্রো করাতে হবে, ঠিক? কারণ ওই কর্পাসটাকে যদি আমি গ্রো করাতে না পারি তাহলে আমার ক্যাশ ফ্লোটা আসবে কোত্থেকে? এবার পোস্ট রিটায়ারমেন্ট পিরিয়ডে কত রিস্ক দেখুন, কত আনসার্টেনটিস দেখুন। তিনি কতদিন বাঁচবেন তিনি জানেন না, এইমাত্র বললাম। ঠিক তেমনিভাবে কত আনসার্টেনটিস এবং রিস্ক রয়েছে। রিইনভেস্টমেন্ট রিস্ক। আপনি তো টাকাটাকে রেখেছেন এক জায়গায়, একটু আগে আমি বলেছিলাম না যে যখন ওটা ম্যাচিওর করে যাবে তখন যদি রেটটা আপনি কমে যায় তখন আপনার কি হবে? আপনি রেখেছিলেন 8% ইন্টারেস্ট রেটে, খুব ভালো কথা। এবার 5 বছর পর ম্যাচিউরিটি, 5 বছর পর ম্যাচিওর হলো যখন, তখন তার ইন্টারেস্ট রেট হয়ে গেল 6%। আপনার খরচাটা বেড়ে গেছে, কিন্তু এবার তো আপনি যে রিইনভেস্টমেন্ট করতে হবে যখন ম্যাচিওর হয়ে গেছে, আপনি একটা বড় রিস্কে পড়ে গেলেন। ইনকাম ট্যাক্স রিস্ক বা নেট রিটার্ন রিস্ক। আপনি যেখানে রেখেছেন টাকাটা ট্যাক্স কেটে আপনাকে দিচ্ছে, তাহলে ট্যাক্স কেটে রিটার্নটা কত? আপনি পাচ্ছেন 7%, এবার টিডিএস কেটে নেওয়া হচ্ছে আপনার ওখান থেকে, তাহলে আপনি 7 আর পাচ্ছেন না, আপনি বাড়ি নিয়ে যাচ্ছেন যেটা সেটা 6%। সেই হিসেবটা কি আপনার জানা আছে? তারপরে হচ্ছে সিকুয়েন্সিয়াল রিস্ক। আজকে তো ওই রিটার্নটা দিচ্ছে, খুব ভালো কথা, কিন্তু আমাকে তো একটা লং পিরিয়ডের জন্য যেতে হবে। এই সিকুয়েন্সে কি ওরকম রিটার্ন দেবে? ও মানে নদীর ওপারটা সবুজ দেখাচ্ছে, এবার সেখানে গেলাম, গেদি যাব বাবা, এও তো দেখছি এই। কিন্তু এবার আমি ফিজিক্যাল লাইফে কি হতে ব্যাক করে আসতে পারি, কিন্তু ফাইন্যান্সে কোনো কিছু রিওয়াইন্ড করা যায় না। আমি যখন চাকরি শুরু করেছিলাম সেই জায়গায় যে ভুলগুলোকে আজকে আবার কিন্তু ফিরে যেতে পারছি না আমি ওখানে। এইটা হচ্ছে সব থেকে ডেঞ্জার জায়গা। এছাড়াও রিটায়ারমেন্টের ভালো করে ভাবুন যে এমনই একটা প্ল্যানিং যেটা সব থেকে কস্টলিয়েস্ট প্ল্যানিং। ভাবুন একটা বাচ্চার এডুকেশনের জন্য তার কত লাগতে পারে? 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 60 লাখ। একটা রিটায়ারমেন্টের জন্য 3 কোটি, 4 কোটি, 5 কোটি লাগবে। কস্টলিয়েস্ট প্ল্যানিং। নট অনলি দ্যাট, এমন একটা প্ল্যানিং যেখানে আপনি যেদিন রিটায়ারমেন্ট হবে আপনার জন্য কেউ থাকবে না। কেউ মানে কেউ থাকবে না। আপনার জন্য একটা টাকা লোন থাকবে না। পাড়ার খুব পরিচিত দোকানদারটাও যদি জেনে যায় আপনি রিটায়ার হয়ে গেছেন, দাদা এখন না আমি আর কাউকে ধার দিচ্ছি না, এটা বলে দেবে হাসি মুখে। কিন্তু সে, আমি দেখেছি এগুলো হতে। তো রিটায়ারমেন্ট ভয়ঙ্কর জিনিস এবং এটাকে কেউ তাগাদা দেবে না। আপনি আপনার বাচ্চার এডুকেশনের জন্য, আপনার বাচ্চাটা রাত দিন ঘুরছে, আপনার মিসেস বলবে আরে ওর লেখাপড়ার জন্য কিছু করো। গাড়ি কেনার জন্য আপনাকে বলতে হবে না, ও সবাই মিলে বলে করে দেবে আপনাকে। কিন্তু রিটায়ারমেন্টের জন্য কেউ তাগাদা দেওয়ার নেই। সব খরচা মিটে যদি কোনো দিন কোনো কিছু থাকে সেটাই রিটায়ারমেন্ট। তাও সেটা সে ভাবে কি একটা এই প্রোডাক্টে করে দিয়েছি। যদি পৃথিবীতে কোনো প্রোডাক্ট একজনের রিটায়ারমেন্ট দেখে নিতে পারতো তাহলে আজকে এই জিনিস দাঁড়াতো। এত মানুষ রিটায়ারমেন্টের পর স্ট্রাগল করতেন না, তাই নয় কি? একবার ভাবুন না এই জায়গাটা। হ্যাঁ, আপনি যা বললেন তাতে আমারই তো ভয় লেগে গেল। না না, ভয় দেখানো নয় ব্যাপারটা, না, কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ এ ট্রু ফ্যাক্ট।
যেটা আপনি বলছেন সেগুলো সবগুলোই সত্যি। তো এই জায়গাগুলো যদি কেউ রিলাক্টেন্টলি নেন তাহলে তার পরিণামটা যেটা হয় না সেটা খুব বড় পরিণাম। এবং যেটা আপনি বললেন তাতে আমার মনে হয় যারা আমাদের এখানে দেখছেন এবং যা অনেকেই আছেন হয়তো তারা ঠিক করে প্ল্যান করেছেন, যারা করেননি তারা আমার মনে হয় রিটায়ারমেন্ট প্ল্যানটা একটু বুঝে শুনে করে নেওয়া দরকার এবং সঙ্গে তার স্পাউসকে সঙ্গে রাখা দরকার। কেন বলুন তো? আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি সব জানি, আমার বাড়ির লোক কিছু জানে না, এর থেকে বড় রিস্ক ফাইন্যান্সে আর কিছু নেই। আচ্ছা, কেন কালকে ধরুন আমি পৃথিবী থেকে চলে গেলাম, এবার আমি কোথায় কি টাকা সব খুব বুদ্ধি করে রেখে দিয়েছি, আমি সব মানলাম, আমার পরে এইগুলোকে কিভাবে ম্যানেজ করতে হবে, কার সাথে কনসাল্ট করতে হবে, এগুলো কি কোনো ইনস্ট্রাকশন আমি আমার পরে যে মিসেস রয়েছে তাকে দিয়ে রেখেছি? তার থেকে বেশি কথা হচ্ছে আমি কার সঙ্গে কনসাল্ট করব না সেটা কি লিস্ট করা আছে? কারণ এই জায়গায় আমি 20 বছরে দেখেছি অনেক ভালচার্স এসে হাজির হয়, সাজানো বাগানকে পুরো নষ্ট করে দেবে। এগুলো খুব বড় জিনিস কিন্তু, কারণ এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, দেখুন মশার কামড়েই মানুষ মারা যায়, হাতি কামড়ে আজ অবধি কাউকে মারা যেতে দেখিনি, কিন্তু এটা খুব বড় জিনিস একটা। বেশ বাবা, অনেকটাই বোঝা গেল। আমার মনে হয় আপনারাও কিছুটা বুঝতে পারলেন। বাট আমার মনে হয় যে পার্সোনাল ফিনান্সে আমাদের ওভারঅল আরও বেশি জোর দেওয়া উচিত। এবং যেহেতু পৃথিবীটাও বদলাচ্ছে প্রতিদিন এবং পৃথিবীর ইকোনমিক্সও বদলাচ্ছে, পৃথিবীর লাইফস্টাইল, সমাজ বদলাচ্ছে, আর পার্সোনাল ফিনান্স এমন একটা জিনিস যেটা সব কিছু দ্বারা এফেক্ট হয় তার উপর। আজকে যে ধরুন, আজকে সিম্পল কথা, আজকের ট্রান্সপোর্টেশন আর গত দিনের যেটা আপনিও বললেন যে আজকে খরচা ইউপিআইয়ের জন্য যেভাবে খরচা হয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে ওমা আচ্ছা টাকা তো শেষ হয়ে গেছে, এটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা, লোকে ক্যাশ কম হ্যান্ডেল করছে। তো এই সময় আমার মনে হচ্ছে পার্সোনাল ফিনান্সের গুরুত্বটা আরও বেশি বাড়ছে দিন যাচ্ছে, এবং ভবিষ্যতে বোধহয় ক্যাশ একটা পয়েন্টে উঠেই যাবে, শুধু ডিজিটাল মানিই থাকবে। এবং সেখানে ডিজিটাল মানি যদি থাকে তাহলে তাকে ম্যানেজ করা আরও বেশি কঠিন হবে, এবং সেটা ঠিক করে প্ল্যান না করলে সেটা ডিফিকাল্ট। আজকে আমার মনে হয় এই এপিসোড থেকে আপনারা একটা বেসিক আইডিয়া তো পেলেন, আমিও পেলাম, একটা বেসিক আইডিয়া যে হ্যাঁ কী কী জিনিস করা উচিত, কী কী জিনিস করা উচিত না, কী কী জিনিস নিয়ে এখনই ভাবা উচিত, কী কী জিনিস নিয়ে একটু পরে ভাবলেও হবে, বা কী কী জিনিসকে কোথায় কোথায় কী কী রাখবো সেই পুরো বিষয়টা নিয়ে একটা বেসিক আইডিয়া তো আমরা পেলাম, খুবই যতটুকু পাওয়া যায়, যতটুকু সম্ভব। এই কতক্ষণ হচ্ছে স্যার? এই 1-1.5 ঘন্টা সময় তো আর পুরো ডিটেলটা আলোচনা করা যায় না, বাট আমার মনে হয় এই এক একটা পার্টিকুলার বিষয় নিয়ে এক একটা এপিসোড হতে পারে। হ্যাঁ, যদি কারোর মনে হয় যে আরো ক্ল্যারিটি দরকার কিছু, আমাদের অর্গানাইজেশনের নাম আমি বলে দিতে পারি। হ্যাঁ প্লিজ। রয়েস ফাইন্যান্স বলে লিখতে পারেন কেউ, অনলাইনে সব দেখতে পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকেও অনেক কন্টেন্ট আছে, দেখে তাই তিনি যদি উপকারে লাগাতে পারেন। যদি পার্সোনালি কেউ দেন, আমাদের 8881288844 একটা নাম্বার আছে, ওই নাম্বারে কল করে আমাদের যে ওয়েলথ ম্যানেজাররা রয়েছেন বা টিম রয়েছে, ঠিক আছে, চাইলে করতে পারেন। আপনার নাম্বার বা আপনার কন্ট্যাক্ট আমি নিচে দিয়ে দেবো, ঠিক আছে? যদি আপনারা কারোর প্রয়োজন হয়, যদি কারোর প্রয়োজন হয়, তাহলে এই এপিসোডটা বেসিক্যালি ফিনান্সিয়ালি আমরা যাতে একটুখানি বুঝতে পারি, এডুকেটেড হতে পারি, সেজন্যই আপনাকে ডাকা। এবং তারপরে যদি আপনারা চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ওনাকে, ওনার নাম্বার এবং ডিটেল আমরা দিয়ে দেবো। প্রথম কথা হলো ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, আমার ভিউয়ারদের বলছি ধন্যবাদ। আমার মনে হচ্ছে আজকের এই এপিসোডটার পর থেকে কালকে থেকে আমি আমার টাকা পয়সাকে একটু অন্যভাবে দেখবো বলে আমার মনে হচ্ছে, কারণ আমার মনে হচ্ছে বেশ কিছু ভুল হয়ে গেছে। তবে হ্যাঁ, এটাও আমি বলি, অনেকেই বলেন যে আরে এখন আর কি হবে, অনেক দিন চলে গেছে, বাট আমার মনে হয় যে কোনো সময় থেকে শুরু করা যায়, এবং শুরু না করলে তো সেটা আর কোনোদিনই হবে। একদমই তাই, একটা তো জিরোতে থাকতে হবে। তো আজকের এপিসোড এখানেই শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আশা করি আপনারও ভালো লেগেছে আড্ডাটা দিয়ে। খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি, আরেকবার বলে দিই, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।